hand option and we will unmute and take the questions. Alternatively, you can also type in the questions in the chat box. After the press briefing is over, we shall email the presentation and the press briefing to you all. Thank you. I will now give the floor to Dr. Hussain Zillur Rahman, Executive Chairman, PPRC. Thank you. Thank you. সবাইকে স্বাগতম জানাচ্ছি পিপিআরসি বিআইজিটির আজকের এই প্রেস ব্রিফিংয়ে। আমরা দুটি প্রতিষ্ঠান এক বছর ধরে কোভিড-19 অর্থনৈতিক ইম্প্যাক্টের উপর গবেষণা করে যাচ্ছি। আজকে তৃতীয় রাউন্ডের গবেষণা ফলাফল আপনাদের সাথে শেয়ার করব। এখানে বলা দরকার যে পিপিআরসি এবং বিআইজিডি দুইজনই প্রতিজ্ঞাবদ্ধ যে রিয়েল টাইম এভিডেন্স, ঘটনা যখন ঘটছে সেই সময়কালের রিয়েল টাইম মাঠভিত্তিক মাঠ বাস্তবতাকে তুলে আনা এবং নীতি নির্ধারক এবং সমাজের প্রয়োজনে সেই তথ্যকে যোগান দেওয়া, এই কাজে আমরা দুই প্রতিষ্ঠানই প্রতিজ্ঞাবদ্ধ এবং সেই দৃষ্টিকোণ থেকে কাজগুলো শুরু হয়েছে। এখানে আরও একটা কথা বলা দরকার যে যদিও আমরা দ্রুত কাজটা করছি, কিন্তু গবেষণার সর্বোচ্চ মান নিশ্চিত করে এই কাজগুলো হচ্ছে, সেটা খুব পরিষ্কার করা দরকার। আমরা সচরাচর যেইভাবে গবেষণা কাজ করি তার প্রতিটি পদক্ষেপই এইসব গবেষণা আমরা নিশ্চিত করেছি। তো আপনাদের যারা যোগ দিয়েছেন, those who have joined by Zoom or through the Facebook Live, welcome to everyone. We will now start our presentation. And I'll request our team to share the presentation. Thank you. So this is the এটা হচ্ছে পিপিআরসি বিআইজিডির তৃতীয় রাউন্ড সার্ভে, যেটা মার্চ 2021-এ হয়েছে। তার ফলাফল আমরা এখানে দিচ্ছি। মার্চ 2021 এক অর্থে এক বছর কোভিডের সংকটের সময়কাল অতিক্রম করে আমাদের উদ্দেশ্য ছিল বছরের মাথায় বাংলাদেশ কোথায় দাঁড়িয়ে আছে, বিশেষ করে বাংলাদেশের স্বল্প আয়ের মানুষরা কোথায় দাঁড়িয়ে আছে সেই বিষয়ে তথ্য তুলে আনা। আজকে এই তৃতীয় যে সার্ভে, তার টিম মেম্বার্স দুই সাইডে আপনারা দেখতে পাচ্ছেন। বিআইজিটি থেকে আতিয়া রহমান, ডক্টর ইমরান মতিন, ডক্টর নারায়ণ দাস, মোহাম্মদ সাইফুল ইসলাম এবং ডক্টর সাকিব মাহমুদ যোগ দিয়েছিলেন। পিপিআরসি তরফ থেকে আমি হোসেন জিল্লুর রহমান, মোহাম্মদ জিল্লুর, বিল্লাল হোসেন, মাসুদুল হক এবং সুবোধচন্দ্র সরকার যোগ দিয়েছিলেন। এছাড়া তথ্য সংগ্রহের জন্য প্রায় 60 জনের একটা টিম কাজ করেছে মার্চে এই তথ্য সংগ্রহের জন্য। আজকে আমরা আপনাদেরকে অনেক তথ্য আছে। এখানে এটাও বলা দরকার যে আমাদের এবারের গবেষণার পরিধি বেশ বিস্তৃত ছিল। গত দুই রাউন্ডের ধারাবাহিকতায় আমরা অর্থনৈতিক পরিণতির উপর বড় ফোকাসটা রেখেছি বটে, তবে আরও একটা ফোকাস এবার সংযোজন করেছিলাম, সেটা হচ্ছে শিক্ষা ও মানব সম্পদের কোথায় দাঁড়িয়ে আছে। ওই বিষয়টা অবশ্য আজকের প্রেজেন্টেশনে আমরা দিচ্ছি না, এর জন্য একটা আলাদা প্রেজেন্টেশন এই মাসের শেষের দিকে আমরা পার্ট 2 হিসাবে এই তৃতীয় রাউন্ডের ফলাফল আপনাদের সাথে শেয়ার করব। তো এবারে আমি ডক্টর ইমরান মতিন, এক্সিকিউটিভ ডিরেক্টর বিআইজিডিকে প্রথম যেই প্রেজেন্টেশন সেকশনের 1 year into COVID-19 হাউজহোল্ড ইকোনমিক রিয়ালিটিস, সেই বিষয়টা বলার জন্য ইমরান মতিনকে অনুরোধ করছি। ধন্যবাদ জিলুর ভাই। নেক্সট স্লাইড। তো 1 year-এর সামারি বলার আগে একটু সার্ভেটা সম্পর্কে একটু যেটা জিলুর ভাই বললেন যে আমরা প্রথম সার্ভেটা করেছি আসলে লকডাউনের একদম যখন লকডাউনটা সবচেয়ে মানে লকডাউনের সময়টাই আর কি, সবচেয়ে যখন এটা লকডাউনটা চলছিল সেটা এপ্রিলে করেছি রাউন্ড 1 এবং আমরা ফেব্রুয়ারির সাথে রাউন্ড 1-এর
তুলনা করে লকডাউনের এফেক্টটা মোটামুটি বোঝা যায়। তারপরে আমরা জুন থেকে জুলাইয়ের 2 তারিখ পর্যন্ত সেকেন্ড রাউন্ড সার্ভে করেছি এবং সেখানে মূলত আর্লি রিকভারির এফেক্টটা বোঝা যায়, কারণ তখন ইকোনমি ওপেন আপ শুরু হয়েছিল কিন্তু আর্লি ডেজ ছিল। এবং আমরা এখন রাউন্ড 3 যে সার্ভেটা করলাম সেখানে আমরা লেট রিকভারি এফেক্টটা দেখতে পারবো। আমরা মূলত আর্লি রিকভারি এফেক্ট এবং লেট রিকভারি এফেক্ট, কারণ লকডাউনের সময় তো আমরা জানি যে একটা বড় ধরনের অভিঘাত এবং অ্যাক্রস দ্য বোর্ড একটা অভিঘাত ছিল, সেটা আমরা জানি। আমাদের মূল যেটা এখন আমরা যেটা বুঝতে চাচ্ছি সেটা হচ্ছে যে আর্লি রিকভারি থেকে লেট রিকভারি থেকে পর্যন্ত এখন গল্পটা কি, সেটা আমরা মূলত আজকে প্রেজেন্টেশনে আনবো। আমাদের তৃতীয় রাউন্ডে সার্ভে যেটা, সেখানে 7,638টা হাউসহোল্ডকে আমরা ফোন সার্ভে করেছি এবং 81% হাউসহোল্ডকে আমরা সাকসেসফুলি ফোন সার্ভে করতে পেরেছি। এটা আমার মনে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমরা যত রিপিট সার্ভে করছি আমরা দেখছি যে যেহেতু ফোন নাম্বারগুলো আরো শার্পেন হচ্ছে, আরো আমরা অ্যাকুরেট ফোন নাম্বার পাচ্ছি এবং আমরাও একটা সম্পর্ক স্থাপিত হচ্ছে যাদের সাথে সার্ভে করছি এবং আমরাও শিখছি, যার কারণে এটার সাকসেস রেটটা কিন্তু ওভার টাইম বাড়ছে। 81% খুবই ভালো একটা সাকসেস রেট ফোন সার্ভের কনটেক্সটে। আমরা 3,549টা হাউসহোল্ডের 3 রাউন্ড সার্ভের আমাদের ডেটা আছে, আর 6,099 হাউসহোল্ডের 2 রাউন্ড মানে সেকেন্ড রাউন্ড এবং থার্ড রাউন্ডের ডেটা আছে। আমরা মূলত 6,099 হাউসহোল্ড, যেহেতু আর্লি এবং লেট রিকভারি নিয়ে আমাদের আলোচনাটা আমরা মূলত ফোকাস রাখবো, আমরা 6,099 হাউসহোল্ডের প্যানেল ডেটাটা নিয়ে মূলত আজকে আলোচনা করব। নেক্সট স্লাইড প্লিজ। রেসপন্ডেন্ট প্রোফাইল খুব মানে সামারি আকারে আমাদের এভারেজ হাউসহোল্ড ন্যাশনাল অ্যাভারেজের মানে কাছাকাছি 4.9, রুরাল আরবান স্লামের ভেতরে আমাদের 56% আরবান স্লাম। আমাদের সার্ভেটা কিন্তু আরবান স্লাম ভিত্তিক, এটা আরবান জেনারেল আরবান পপুলেশন না, সেটা ইম্পর্টেন্ট। আর রুরালটা জেনারেল রুরাল পপুলেশনের রিপ্রেজেন্টেটিভ। আমাদের একটা ছোট্ট একটা 1% চিটাগং হিল ট্র্যাক্সের একটা স্যাম্পল ছিল। মেল ফিমেলের 84% মেল, 16% ফিমেল, আর 13% ফিমেল হেডেড হাউসহোল্ড। এটা হচ্ছে ন্যাশনালি মূলত, আর আমাদের এখানে 16% ফিমেল হেডেড হাউসহোল্ড। তো ওভারঅল আমাদের স্যাম্পলটা লার্জলি রিপ্রেজেন্টেটিভ, কিন্তু এখানে এটা প্রো পুয়ার স্যাম্পলটা, একটু প্রো পুয়ার, কারণ যেহেতু আমরা আরবান স্লাম একটা স্যাম্পল, নট দ্য আরবান জেনারেল পপুলেশন। যেটা আসলে আমাদের এই পার্টিকুলার যে জায়গায় আমরা আসলে আলোচনা করতে চাচ্ছি সেটার জন্য অত্যন্ত আমার মনে হয় এটা অ্যাপ্রোপ্রিয়েট আমাদের যে স্টাডি স্যাম্পল। নেক্সট স্লাইড প্লিজ। তো আমরা যেটা আমরা একটা সামারি দিচ্ছি, তারপরে আমরা একটু ডিটেইলসে যাব। তো সামারিতে প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে যে আমাদের পার ক্যাপিটা ইনকাম ওভারঅল, এই ওভারঅল পার ক্যাপিটা ইনকাম সব পপুলেশন গ্রুপ মিলিয়ে এখনো আমাদের পার ক্যাপিটা ইনকাম আমরা পাচ্ছি 7% বিলো 100, আপনার মানে ফেব্রুয়ারি প্রি কোভিডের চেয়ে 7% বিলো আপনার আছে। রিকভারি কিছুটা হয়েছে, প্রি মানে আর্লি রিকভারি থেকে লেট রিকভারি হচ্ছে, কিন্তু একটা জিনিস এখানে খেয়াল রাখা দরকার, সেটা হচ্ছে যে এই রিকভারি যদি সাস্টেইন না করে তাহলে কিন্তু আপনার আগের যে লস, এবং শুধু সাস্টেইন না, এই রিকভারিটা বাড়তে হবে, কারণ আগের যে সময়ের যে ক্ষতি, এই ক্ষতিটা পুষিয়ে ওঠার জন্য এই রিকভারিটা কিন্তু আগের চেয়ে উপরের দিকে যেতে হবে। সুতরাং এটা এখনো আগের লেভেলে চেয়ে নিচে আছে অন ইন দ্য টোটালিটি অ্যাগ্রিগেট লেভেলে। নেক্সট স্লাইড। এবং যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটা আমাদের আসবে বারবার এই মেসেজটা, সেটা হচ্ছে যে এই যে মানে এই যে পার ক্যাপিটা ইনকামের যে কিছুটা আমরা রিকভারি দেখছি, এই রিকভারিটা কিন্তু সবচেয়ে স্লথ হচ্ছে আরবান এরিয়াতে, আরবান স্লাম এরিয়াতে, শহরের স্লাম লো ইনকাম সেটেলমেন্ট এরিয়াগুলো থেকে যে আমাদের স্যাম্পল, সেখানে আমরা সবচেয়ে স্লথ রিকভারি দেখছি। এখানে আপনার 124 থেকে 107, সেখানে মাত্র 14% এখনো আপনার ইয়ের নিচে আছে, প্রি কোভিডের নিচে, এবং সেটা আমাদের সবসময় মাথায় রাখা দরকার। এবং আরবান ভালনারেবিলিটির ব্যাপারটা আমাদের বারবার আসছে, এবং আরবানের একটা মানে ডাইনামিক্সের যেই ফোকাস দেওয়ার প্রয়োজনীয়তা এবং জরুরি জিনিসটা আছে। নেক্সট স্লাইডে যাই আমরা। তারপরে আমরা আসি এমপ্লয়মেন্টে। এখনো 8%
যারা ফেব্রুয়ারিতে এমপ্লয়েড ছিল তাদের 8% এখনো আনএমপ্লয়েড। আমি এমপ্লয়মেন্ট ডাইনামিক্সের আরো ডিটেলসে যাব। সামারিতে এখন পর্যন্ত 8% ফেব্রুয়ারিতে যারা এমপ্লয়েড ছিল তাদের 8% এখনো আনএমপ্লয়েড রয়ে আছে, আউট অফ ওয়ার্ক। হ্যাঁ, সেটা আমাদের সাধারণত মানে এই 1 বছরের ভিতরে যারা 1 বছরের আগে যারা এমপ্লয়েড থাকে তাদের সবাই মোটামুটি 1 বছরের ভিতরে তাদের এমপ্লয়মেন্টটা কন্টিনিউ হয় কোনো না কোনো ভাবে। সেটা একই সেক্টরে হতে পারে, অন্য সেক্টরে হতে পারে, কিন্তু 8% এখনো আউট অফ ওয়ার্ক ইজ এক্সট্রিমলি ওয়ারিং। আচ্ছা, পরবর্তী স্লাইড। এই যেটা আমরা অকুপেশনের যে লেবার মার্কেটে যেটা আমি কিছুক্ষণ আগে বলছিলাম, আমরা যেটা দেখছি যে আর্লি রিকভারি পিরিয়ডে আমরা বোথ রুরাল এবং আরবান এরিয়াতে আর্লি রিকভারি পিরিয়ডে মানে জুনের সময় ফেব্রুয়ারিতে যারা এমপ্লয়েড ছিল যারা এবং জুনে গিয়ে আমরা দেখছি যে তাদের একটা বড় অংশ একই সেক্টরে এমপ্লয়মেন্ট পেয়েছে। 78% এমপ্লয়মেন্ট পেয়েছে একই সেক্টরে, রুরালে। আরবানে 75%। কিন্তু মার্চে গিয়ে লেট রিকভারি থেকে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যারা একই সেক্টরে ছিল সেই অকুপেশন থেকে তারা কিন্তু শিফট করছে। হ্যাঁ, তো আমরা একটা বড় অংশ 41% মার্চে গিয়ে দেখছি ফেব্রুয়ারি এমপ্লয়মেন্টের 41% অন্য সেক্টরে শিফট করছে। তার মানে কিছু আনএমপ্লয়েড আবার নতুন সেক্টরে আসছে, কিন্তু যারা একই সেক্টরে এমপ্লয়েড হয়ে মানে আবার ফিরে এসেছিল তারা লেবার মার্কেট ডাইনামিক্সের কারণে, সেক্টরাল ডাইনামিক্সের কারণে তারা কিন্তু সেই সেক্টর থেকে তারা কিন্তু শিফট করতে হচ্ছে তাদেরকে, তাদের লাইভলিহুডের সন্ধানে তাদেরকে শিফট করতে হচ্ছে। এই যে একটা, এবং আমরা পরে দেখব এই শিফটটা কিন্তু একটা পজিটিভ শিফট না, এই শিফটটা মূলত ইনফর্মালাইজেশন, ক্যাজুয়ালাইজেশন এবং ফেমিনাইজেশন। সুতরাং এইটা এক ধরনের প্রিক্যারিটিটা বাড়াচ্ছে, ভালনারেবিলিটি এবং প্রিক্যারিয়াস নেচার অফ দ্য লেবার মার্কেট এটা কিন্তু বাড়াচ্ছে। সুতরাং এমপ্লয়মেন্ট যে আমার 8% আনএমপ্লয়েড মানে ফেব্রুয়ারি থেকে, সেটা তো একটা চিন্তার ব্যাপার, কিন্তু আরেকটা হচ্ছে এমপ্লয়েড যারা হচ্ছে সেখানেও একটা যেটা হচ্ছে সেটা হচ্ছে একটা এমপ্লয়মেন্ট শিফট হচ্ছে মূলত, সেটাই মূল, বিশেষ করে লেট রিকভারিতে গিয়ে। নেক্সট স্লাইড প্লিজ। এই যে আবার আনএমপ্লয়মেন্টে, এবং আমরা যদি আরো একটু অকুপেশনাল ক্যাটেগরি ওয়াইজ এটাকে যদি আমরা ভাঙি এই গল্পটাকে, তাহলে আমরা মূলত দেখছি যে স্কিল লেবার এবং স্যালারি জব মানে মোর রিলেটিভলি একটু স্কিল সেক্টরে কিন্তু মানে রিকভারিতে সবচেয়ে কম হচ্ছে। আনএমপ্লয়মেন্টের রিকভারিটা সবচেয়ে কম হচ্ছে। এখানে পার্সেন্টেজ আনএমপ্লয়েড দেখানো হচ্ছে জুন এবং মার্চ 21-এ। সেখানে দেখা যাচ্ছে যে স্কিল লেবার স্যালারি সবচেয়ে কম, আপনি দেখবেন যে পার্থক্যটা সবচেয়ে কম, মানে এটা। আর আরেকটা হচ্ছে হাউসমেড স্ট্যান্ডস আউট, মানে এই সেক্টরটা যে অনেক কারণে এই সেক্টরটা এখন পর্যন্ত রিমেইনস টু বি হাই লেভেল অফ আনএমপ্লয়মেন্ট বিং কনসেন্ট্রেটেড ইন দ্যাট পার্টিকুলার, মানে আমাদের স্যাম্পলে আমরা যেটা পাচ্ছি ওই পার্টিকুলার সেক্টর। নেক্সট স্লাইড প্লিজ। এখন একটু ফুড এক্সপেন্ডিচারে আসি। আমরা এতক্ষণ ইনকামের কথা বললাম, লেবার মার্কেটের ডাইনামিক্সের কথা বললাম, এখন আমরা যদি একটু ফুড এক্সপেন্ডিচারে আসি, এবং ফুড এক্সপেন্ডিচার যেটা আমরা দেখছি সেটা হচ্ছে যে রুরালে ফুড এক্সপেন্ডিচারটা আগের লেভেলে আপনার ফেরত এসে কিছুটা বেড়েছে আসলে রুরালে। রুরাল রিজিলিয়েন্সের একটা গল্প একটা আছে, সেটা আমরা আরো আসবো, কিন্তু আরবান ভালনারেবিলিটিটা এখানে অত্যন্ত ক্লিয়ার, যে এখন পর্যন্ত কিন্তু ওভারঅল আরবান স্লাম পপুলেশনে ফুড এক্সপেন্ডিচার কিন্তু এখনো প্রি কোভিডের চেয়ে 17% নিচে এখনো আছে। নেক্সট স্লাইড প্লিজ। ফুড সিকিউরিটির আরো কিছু জিনিস আমরা যদি দেখি, তাহলে আমরা যেটা দেখছি যে হ্যাঁ, যে মানে আমি কিছুক্ষণ আগে যেটা বললাম, ফুড এক্সপেন্ডিচার এখনো প্রায় 17% নিচে ফেব্রুয়ারির তুলনায় আরবান স্লাম পপুলেশনের জন্য। এবং যেটা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সিভিয়ার ফুড ইনসিকিউরিটি, যেটা মোটামুটি বাংলাদেশে আসলে আমরা সেই ধরনের সিভিয়ার ফুড ইনসিকিউরিটির ফেজ থেকে বেরিয়ে এসছিলাম। সেই ধরনের সিভিয়ার ফর্মস অফ ফুড ইনসিকিউরিটি আবার একটা মাথাচাড়া দিয়ে উঠছে বলে মনে হচ্ছে। আমরা রুরাল স্যাম্পলে আমাদের 1% পাচ্ছি যারা গত 1 মাসের ভেতরে একদিন সারাদিন খায়নি, এরকম একটা এই ধরনের একটা অবস্থা। 1% রুরাল হাউস হোল্ড, আর আরবানে সেটা প্রায় দ্বিগুণ, 2.3% অফ দ্য হাউস হোল্ড। এটা এক্সট্রিম ফর্ম অফ ফুড ইনসিকিউরিটি, যেটা হাঙ্গার
এক্সট্রিম ফর্ম অফ এটা কিন্তু ম্যালনিউট্রিশনের দিক থেকে তো অবশ্যই, কিন্তু এটা একদম বেসিক ফুড ইনসিকিউরিটি জায়গা থেকে এটা আবার মাথাচাড়া দিয়ে উঠছে, এবং এটা আমার মনে হয় ইজ ডিপলি কনসার্নিং। এবং আমরা যদি একটু ওই ফুড ডাইভার্সিটির দিকে যাই, তাহলে আমরা দেখি যে যে জিনিসগুলো দিয়ে আমরা মোটামুটি ডাইভার্সিটি কে চিন্তা করি, মাংস, দুধ, ফলমূল, এগুলোর কিন্তু আমরা দেখছি যে একটা বড় অংশ এখন মানে মার্চেও এসে একটা বড় অংশ গত এক সপ্তাহের ভিতরে তারা এই ধরনের কোনো ধরনের এই ধরনের আইটেম তাদের ফুড বাস্কেটে ছিল না। নেক্সট স্লাইড প্লিজ। ওভারঅল তাহলে এখন আমরা ওভারঅল যদি এটা দেখি যে এখন তাহলে পভার্টির ইয়েটা ডাইনামিক্সটা কি, আমাদের স্যাম্পলে আমরা দেখছি যে মানে ফেব্রুয়ারি থেকে জুন থেকে মার্চে আমরা রিকভারি দেখছি, কিন্তু এখনো কিন্তু নেট এফেক্ট হচ্ছে এখনো 4% রাইজ ইন এক্সট্রিম পভার্টি। ফেব্রুয়ারির তুলনায় এখনো 4% এক্সট্রিম পভার্টি বেড়েছে আমাদের স্যাম্পলে। সুতরাং দিস ইজ দ্য কাইন্ড অফ নেট এফেক্ট দ্যাট উই আর বেসিক্যালি সিইং। এবং এটা তো বললাম এটা লেবার মার্কেট ডাইনামিক্স এবং এবং এটার কনজাম্পশন এক্সপেন্ডিচার ডাইনামিক্স এটা মূলত আছে। নেক্সট স্লাইড প্লিজ। এখন আমরা আরেকটু ওভারঅল একটা সামারি আমরা ইয়ে করলাম, এখন আমরা কিছু দুটো মানে জায়গাতে আমরা একটু ডিপ ডাইভ করব। জিলুর ভাইকে আমি অনুরোধ করব নেক্সট সেকশনটা প্রেজেন্ট করার জন্য। ধন্যবাদ ইমরান মতিন। নেক্সট স্লাইড প্লিজ। নেক্সট স্লাইড। আমরা ইনকামের বিষয়টা ইমরান কিছুটা তুলে এনেছেন, এবং সেখানে যেটা অলরেডি পয়েন্টেড আউট যে আমাদের এই যে রিকভারি ইনকাম লকডাউনের সময় যে ব্যাপক একটা পতন ঘটেছিল, সেখান থেকে তো কিছুটা উঠে আসা হয়েছে বটে, কিন্তু ভেরি ক্লিয়ার যে একটা রুরাল আরবান ডিসপ্যারিটি আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে রুরাল ইনকাম স্লাইটলি অলমোস্ট ব্যাক টু প্রি কোভিড, স্লাইটলি অ্যাবাভ প্রি কোভিড, কিন্তু আরবান এখনো সিগনিফিকেন্টলি বিলো দি প্রি কোভিড। তার মানে এই যে রিকভারির মধ্যে এই রুরাল আরবান ডিসপ্যারিটিটা ভেরি ক্লিয়ার একটা ফেনোমেনা। কোভিডের অর্থনৈতিক ইম্প্যাক্টটা আরও গভীরতর হয়েছে আমাদের শহরগুলোতে, এবং হিলট্র্যাক্স যদিও ছোট্ট একটা স্যাম্পল, সেখানেও কিন্তু এখনো মানে প্রত্যন্ত অঞ্চল যেগুলো, সেখানেও কিন্তু এই রিকভারির ইয়েটা এখনো সেই প্রি কোভিডের নিচে রয়ে গেছে। নেক্সট। এখানে অবশ্য একটু একটা বিষয় দেখার মতো যে আমরা যদি আমাদের স্যাম্পলকে 4টা ভাগে ভাগ করি, 2টে গ্রুপ হচ্ছে পভার্টি লাইনের নিচে, 2টা পভার্টি লাইনের উপরে। এখানে দেখতে পাচ্ছি যে একদম হতদরিদ্র যারা, তারা কিন্তু এক ধরনের ডেসপারেশন ড্রিভেন একটা রেজিলিয়েন্স দেখিয়েছে, মানে যে করেই হোক, কারণ তাদের কাজের জায়গাগুলো মূলত হচ্ছে শ্রম ঘন কাজ আর কি, লেবার জবস, আনস্কিল লেবার জবস। সেখানে আমরা এটাও দেখেছি যে এক্সট্রিম পুয়ার যারা, তাদের পার ফ্যামিলি আর্নার সংখ্যাও কিন্তু বেড়েছে। তার মানে হচ্ছে যে ঘরের ইভেন হয়তো আমরা ওই তথ্যটা আমরা আলাদা করে আনতে পারি নাই, হয়তো ঘরের যে ইয়াং ছেলে মেয়ে আছে তারাও হয়তো কাজের মধ্যে জড়িত হয়ে বাধ্য হয়েছে, বাট যেটা হয়েছে যে ওরা আউট অফ ডেসপারেশন দে ওয়েন্ট আউট, এবং তারা কিছুটা তাদের পার ক্যাপিটা ইনকাম রিকভারি করেছে, কিন্তু করার সত্ত্বেও তারা কিন্তু এখনো সেই এক্সট্রিম পভার্টি লাইনের নিচেই, এই রিকভারিটা কিন্তু হচ্ছে যে বিলো দি পভার্টি লাইন, সেইভাবে হচ্ছে। তুলনামূলকভাবে এই যে আমরা পরবর্তীতে দেখব যারা স্লাইটলি অ্যাবাভ দি পভার্টি লাইন আছে, ভালনারেবল, নন পুয়ার এবং নন পুয়ার, তাদের রিকভারিটা কিন্তু অনেক বেশি স্লথ। এবং ওটার একটা ইমরান মতিন একটু আগে বলছিলেন, লেবার মার্কেটে আমাদের বিশেষ করে এই যে ভালনারেবল নন পুয়ার এবং নন পুয়ার যারা, তারা মূলত কিন্তু লেবার মার্কেটের স্লাইটলি মোর স্কিলড এমপ্লয়মেন্টগুলোর মধ্যেই হয়তো ছিল, তাদের রিকভারি কিন্তু তুলনামূলকভাবে মাচ লোয়ার। এটাও একটা ইম্পর্টেন্ট ফাইন্ডিং। নেক্সট। আর আমরা যদি দেখি, এটাও ভেরি রিভিলিং একটা ফাইন্ডিং, আমরা যদি পেশা ভিত্তিক দেখি, এখানে কিন্তু একটা
ইম্পর্টেন্ট ফাইন্ডিং হচ্ছে শুধুমাত্র কৃষি পেশায় যারা ছিলেন তারাই একমাত্র একটা পজিটিভ বিয়ন্ড দি কোভিড প্রি কোভিড স্ট্যাটাসের বাইরে আপনারা আগেও দেখেছেন যে ফুড এক্সপেন্ডিচার রিকভারিতেও কিন্তু রুরাল ওয়াজ স্লাইটলি হায়ার। তো এখানে একটা ইন্টারেস্টিং যে আপনার অল আদার অকুপেশনস স্টিল কম বেশি বিলো দি পভার্টি লাইন পার ক্যাপিটা ইনকাম অকুপেশন ধরে যদি চিন্তা করি, কিন্তু এগ্রিকালচারটাই শুধু উপরে। আর উইদিন দি অন্যান্য পেশার মধ্যে যদি দেখি তাহলে ট্রান্সপোর্ট ওয়ার্কার, স্কিল লেবার, স্মল বিজনেস, রিক্সা পুলার, এদের ইনকাম রিকভারি তুলনামূলকভাবে কম। আপনারা পরিসংখ্যানগুলো দেখতে পাচ্ছেন। নেক্সট। এরপরে আমরা আরেকটা বড় বিষয় ছিল, আমরা জুনে আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আমরা দেখতে পাচ্ছি যে এই যে নগর এলাকায় যে অভিঘাতটা হয়েছে, দারিদ্র্যের অভিঘাত কোভিডের কারণে, তার কারণে অনেকে বাধ্য হয়েছিল নগর ছেড়ে চলে যেতে। এবং আমরা সেই মার্চ 21-এ এসেও সেই ট্রেন্ডটা কিন্তু এখনো অনেকটা বজায় আছে সেইভাবে দেখতে পাচ্ছি। কিছু অবশ্য ফিরে এসছে, সেটাও আমরা দেখতে পাচ্ছি। গত এক বছরে আমরা যদি আরবান স্লাম ডুয়েলার্সের হিসাবটা নিই, 27.3% নগর ছেড়ে চলে গেছিল। তার মধ্যে কিন্তু ফিরে এসছে কিছু, 17.5% ফিরে এসছে। কিন্তু এখনো নেট প্রায় 10% এই রিভার্স মাইগ্রেশনে আছে, যার মধ্যে এমন না যে সেই জুনের পরে আর রিভার্স মাইগ্রেশন হয় নাই। জুনের পরেও কিন্তু প্রায় 7% এই যাদেরকে আমরা বলছি লেট মাইগ্রেন্টস, সেটা কিন্তু হয়েছে। তো এটা একটা বাংলাদেশের উন্নয়ন ধারার জন্য এটা একটা ইম্পর্টেন্ট একটা ফাইন্ডিং, যে এটার মিনিংটা কি, কিভাবেই এটাকে আমরা ধর্তব্যের মধ্যে আনবো, সেটা পরে বিশ্লেষণ করতে হবে। নেক্সট। এবং সেটা দেখেন এখানে একটা ইন্টারেস্টিং যে জুনে প্রথম ধাক্কায় যে শহর ছাড়ার যে প্রবণতা, তার একটা প্রবণতা আমরা দেখছি। প্রথম ধাক্কায় শহর ছেড়েছিল যারা রিলেটিভলি নন পুয়ার, এবং তারা হয়তো ঢাকা ছেড়ে চলে গেছে, গিয়ে আর একটু কম লেস এক্সপেন্সিভ তাদের হয়তো হোম টাউন, সেখানে চলে গেছিল। সো আর্লি মাইগ্রেন্টসের প্রায় হাফ কিন্তু ছিল নন পুয়ার, এবং তারা গেছিল রিলেটিভলি চিপার শহরে। কিন্তু মার্চ 21-এ এসে যখন দেখতে পাচ্ছি, তখন দেখছি সে দরিদ্র জনগোষ্ঠী হচ্ছে মেইনলি এই যে শহর ছাড়ার যে প্রবণতার মধ্যে, এবং এদের একটা মেজরিটি কিন্তু শহরে নয়, সরাসরি গ্রামেই চলে যেতে হচ্ছে। এবং নিচে আপনারা যদি রিভার্স মাইগ্রেশন বাই সিটিজ দেখি, ঢাকা থেকে নেট, এটা সারা বছরের হিসাব আর কি, নেট হচ্ছে 11%, চট্টগ্রামে 6.5%, এবং অন্যান্য শহর থেকে 11.2%। এই পুরো বিষয়টাও অ্যাকচুয়ালি এই মাইগ্রেশন প্যাটার্ন, এটাও কিন্তু এই কোভিডের অর্থনৈতিক অভিঘাতের অন্যতম একটা দিক হিসাবে উঠে এসছে। নেক্সট। এরপরে আমরা একটু দেখব যে এই যে অসহায়ত্ব, এর মূল ড্রাইভার্স গুলো কি। ইমরান মতিনকে অনুরোধ করছি এই সেকশনটা বলার জন্য। থ্যাংক ইউ। আমরা নেক্সট স্লাইডে যাই। আমরা কয়েকটা ড্রাইভার্স অফ ভালনারেবিলিটি এখানে। প্রথমে লেবার মার্কেটের ব্যাপারটা, এটা অলরেডি আগে বেশ কিছু আলাপ হয়েছে। এটা একটা মেট্রিক্স। এখানে মানে জুনে মানে ফেব্রুয়ারির অকুপেশন এবং আলটিমেটলি জুনের অকুপেশনের একটা মেট্রিক্স এখানে ইয়ে করা হচ্ছে। মূল যেটা এখানে দেখা যাচ্ছে সেটা হচ্ছে মানে বেশিরভাগ ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে একটা শিফট হচ্ছে, আনস্কিল লেবারে শিফট হচ্ছে। যে লাল যে আনস্কিল লেবারে আপনার বিভিন্ন স্কিল লেবার থেকে 25% আনস্কিল লেবারে শিফট হয়েছে, ফ্যাক্টরি ওয়ার্কার থেকে 10%, রিক্সা পুলার থেকে 16% আনস্কিল লেবারে। আনস্কিল লেবার মানে এই যে শিফটটা, যেটা আমরা যেটা আগেও বলেছি যে মানে ফার্স্ট রিকভারি বা আর্লি রিকভারি পিরিয়ডে যেটা হয়েছে যে তারা মোটামুটি তাদের অকুপেশন যেটা সেখানেই মানে তারা কাজটা হয়তো তারা ফেরত গেছে, তারপরে ওখান থেকে শিফট। তার মানে যে মূল ইকোনমিক অভিঘাতটা সেটা কিন্তু অনেকটা লেট রিকভারিতে গিয়ে আমরা পাচ্ছি। সেটা সেই সব সেক্টরগুলো হয়তো সংকুচিত হয়েছে, হওয়ার কারণে তাদেরকে শিফট করতে হচ্ছে। লেবার শেয়ার হয়তো করেছে, যার কারণে দে হ্যাড টু শিফট টু more precarious forms, more
ক্যাজুয়াল অ্যান্ড প্রিক্যারিয়াস ফর্মস, আনস্কিল লেবার, এই ধরনের জায়গাগুলোতে মূলত শিফটটা হয়েছে। নেক্সট স্লাইড প্লিজ। এবং বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে, যেটা আমরা আমাদের এখানে তো প্রায় 16% মতো আমাদের ফিমেল হেডেড হাউসহোল্ড ছিল। আমরা মহিলাদের ক্ষেত্রে যেটা দেখছি সেটা হচ্ছে যে আনএমপ্লয়মেন্ট, মহিলারা যখন একবার লেবার মার্কেট থেকে আনএমপ্লয়েড হয়ে যাচ্ছে, আউট অফ লেবার মার্কেট হয়ে যাচ্ছে, তাদের পক্ষে আবার লেবার মার্কেটে রি এন্ট্রি করা ইজ এক্সট্রিমলি ডিফিকাল্ট। এবং ওখানে এক ধরনের স্টিকিনেস তৈরি হচ্ছে, যেটা আমরা দেখছি যে জুনে যে 32% আউট অফ লেবার মার্কেট হয়ে গেল, নো ইনকাম সোর্স, মার্চে গিয়ে 31% স্টিল রিমেইনস টু বি আউট অফ দ্য লেবার মার্কেট, রাইট? পুরুষদের ক্ষেত্রে সেটা 16% ছিল, সেটা গিয়ে 6% গিয়ে কিন্তু ঠেকলো। হ্যাঁ, সুতরাং একে আনএমপ্লয়মেন্টটা বেশি হচ্ছে মেয়েদের ক্ষেত্রে, বাট কন্ডিশনাল অন বিকামিং আনএমপ্লয়েড, তাদের পক্ষে আবার রি-এন্ট্রিং ইনটু দ্য লেবার মার্কেট ইজ দ্যাট মাচ মোর ডিফিকাল্ট ডিউ টু ইকোনমিক অ্যান্ড নন ইকোনমিক ফ্যাক্টরস, এটা আমরা জানি। কিন্তু এই জিনিসটা আমাদের মনে হয় পলিসি ইয়েতে মানে পলিসি মানে ডিসকাশনে এবং মেজার্সে এই জিনিসটা আমাদের অবশ্যই নজর দেওয়া খুব জরুরি। আমাদের ফিমেল লেবার ফোর্স পার্টিসিপেশন এমনি কিন্তু স্টাক হয়েছিল কোভিড এর আগে। এখন there is going to be even a greater impact in terms of female labor force participation. Next slide please. তো নন ফুড এক্সপেন্ডিচার বার্ডেন হচ্ছে আরেকটা ড্রাইভার অফ ভালনারেবিলিটি। হ্যাঁ, একটা তো লেবার মার্কেটে, আর নন ফুড এক্সপেন্ডিচার। নন ফুড এক্সপেন্ডিচার আমরা আরবান, মূলত নন ফুড এক্সপেন্ডিচার আরবান আমরা ফোকাস করছি, কারণ সেখানেই মূলত একটা আমরা খুব এটা একটা ইম্পর্টেন্ট ক্যাটেগরি। তো নন ফুড এক্সপেন্ডিচার আমরা আরবানে যেটা দেখছি যে আপনার ইয়ের তুলনায় ফ্রম আর্লি রিকভারি থেকে লেট রিকভারিতে আপনার প্রায় দ্বিগুণ হয়ে গেছে, প্রায় 98% ইনক্রিজ। হাউস রেন্ট, হেলথ কস্টও আপনার প্রচুর বেসিক্যালি আপনার বেড়ে গেছে। এডুকেশন কস্টটা বিশেষ করে নজর দেওয়ার মতো, কারণ এডুকেশন কস্টটা বাড়ার একটা বড় কারণ যে লেট রিকভারিতে গিয়ে আবার কিন্তু এডুকেশন ইনভেস্টমেন্ট, সেটা প্রাইভেট টিউশন হোক কিংবা অনেক স্কুল কিন্তু অলরেডি বেতন নেওয়া শুরু করেছে, বিশেষ করে যেগুলো প্রাইভেট। তো এখানে কিন্তু এডুকেশন এক্সপেন্ডিচার আবার কিন্তু বাড়া শুরু করছে, এবং ওভারঅল একটা নন ফুড এক্সপেন্ডিচার বার্ডেন বেসিক্যালি তৈরি হচ্ছে। নেক্সট স্লাইড প্লিজ। তো এখন তো এই সবগুলো মিলিয়ে আমরা এই পুরো এক বছরে আমরা একটা নতুন একটা কনসেপ্ট আমরা ইয়ে করেছি, এবং একটা রিয়ালিটি কনসেপ্ট শুধু না, একটা রিয়ালিটি যেটাকে নাম দেওয়া হয়েছিল নিউ পুয়ার। সেই নিউ পুয়ারের তাহলে প্রিডিক্যামেন্টস গুলো কি হচ্ছে, given all these drivers of vulnerability, given the fragility of recovery, তাহলে আমরা যদি শুধুমাত্র যারা নিউ পুয়ার তাদের দিকে যদি আমরা যদি নজর দেই, কারণ এটা একটা নিউ রিয়ালিটি, এখানে এদের প্রিডিক্যামেন্ট গুলো কি, এটা আমি জিলুর ভাইকে রিকোয়েস্ট করছি একটু বলার জন্য। ধন্যবাদ ইমরান। আমরা গত বছরের এপ্রিলে যখন প্রথম রাউন্ড সার্ভেটা ফাইন্ডিংসটা আপনাদের সাথে শেয়ার করছিলাম, তখনই কিন্তু আমরা এই প্রথমবার এই টার্মটাকে কয়েন করে, যে নিউ পুয়ার শব্দ চয়নটা করেছিলাম, মূলত এটা একটু ড্রামাটাইজ করার জন্য, যে দারিদ্র সীমার কিছুটা উপরে বসবাস করে একটা বৃহৎ জনগোষ্ঠী আছে, এটাকে আমরা ভালনারেবল মিডল ক্লাস বলি বা ভালনারেবল নন পুয়ার বলি, এরা কিন্তু দারিদ্র সীমার নিচে পড়ে গেছিল এই কোভিড ইম্প্যাক্টের ফলে। সেজন্য ওদের কথা আমরা বলছি নিউ পুয়ার, কারণ তারা এক ধরনের জীবনমান, এক ধরনের পেশা জগতে অভ্যস্ত, সেখান থেকে বিচ্যুত হয়ে পড়ে গেছে অ্যাকচুয়ালি। তো সেটাতে এরা মূলত হচ্ছে সে আরবান মিডল ক্লাস উইথ ইনফর্মাল occupations, rickshaw puller, drivers, security guards, maids, small medium business, transport worker, restaurant worker, private school teachers, fixed income persons, এরা মিলেই হচ্ছে এই নিউ পুয়ার। এই নিউ পুয়াররাই কিন্তু এখন প্রি কোভিড পেশায় এবং প্রি কোভিড আয়ের মানে ফিরতে সবচেয়ে বেশি কষ্টের সম্মুখীন হচ্ছে। ওরা এক ধরনের নতুন ধরনের পভার্টি ট্র্যাপের মধ্যে অ্যাজ ইফ দে আর স্টাক। আমরা দেখতে পাচ্ছি যে 1 বছর হয়ে গেছে এই নিউ পুয়ারের 50%, প্রায় অর্ধেকই
এখনো সেই দারিদ্র সীমার নিচে, দে আর স্টিল স্টাক ইন পভার্টি। তো এই নিউ পুয়ারের পুরো বিষয়টা অ্যাকচুয়ালি আমাদের যে দারিদ্র বিমোচন নীতি চিন্তা আছে সমাজের মধ্যে, এটা নিয়ে নানা ধরনের চিন্তা, এই নিউ পুয়ারটা একটা ভিন্ন মাত্রার একটা সমস্যা। এটা নিয়ে আমাদেরকে চিন্তার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ফাইন্ডিং আমাদের এই সার্ভে থেকে আমার মনে হচ্ছে এইটাই, যে এদেরকে নিয়ে আমাদের একটু আলাদা করে চিন্তা করতে হবে। নেক্সট। এবং এই নিউ পোর্টের ফেনোমেনাটা কিন্তু তুলনামূলকভাবে এটা একটা মোর আরবান ফেনোমেনা, এটা শহরের একটা বড় বিষয় গ্রামের তুলনায়। আপনারা দেখবেন যে জুনের তুলনায় কিছুটা নিউ পোর্টের সংখ্যা কিছুটা কমেছে পার্সেন্টেজ ওয়াইজ, কিন্তু এখনো মার্চ মানে এক বছরের মাথায় 44% এবং 59 ইন রুরাল, 59% ইন আরবান। এই নিউ পোর্টের তারা বিলো দি পভার্টি লাইন তখনও ছিল। সো নিউ পোর ফেনোমেনা এটা সারা দেশেই আছে, কিন্তু মোর প্রোনাউন্সড ইন দি আরবান কনটেক্সট। সো আমরা এই দুইটা কম্বাইন করে ভবিষ্যতে এই দারিদ্র বিমোচন কর্মসূচিতে এই আরবান পুয়ার অ্যান্ড নিউ পুয়ার এই দুটাকে একটা প্রায়োরিটি দিয়ে চিন্তার একটা বাস্তব ক্ষেত্র তৈরি হয়েছে আমাদের এই পরিসংখ্যান থেকে বুঝতে পারছি। নেক্সট। এবং আমরা আগেও করেছিলাম যে নিউ পুয়ারের আমাদের যে সার্ভে তথ্য, আমরা তো একটা প্রপুয়ার একটা স্যাম্পলের মধ্যে করেছি, বাট আমরা একটা ন্যাশনাল এস্টিমেশনের করার একটা মেথোডোলজিও ডেভেলপ করেছিলাম। বেসিক্যালি ভালনারেবল নন পুয়ার, এটা আমাদের ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স আছে, মানে পভার্টি লাইনের উপরে মিডিয়ান ইনকামের নিচে যে ব্যান্ড অফ লোকজন আছে। আমাদের সার্ভে থেকে আমরা যেই ওয়েটটা নিয়েছি সেটা হচ্ছে যে কত শতাংশ ইয়ের নিচে পড়ে যাচ্ছে এই পভার্টির নিচে, সেটার সূত্র ধরে আমরা একটা ক্যালকুলেশন করেছি। এবং আপনারা দেখবেন যে এটা ওই ফিগারটা নাই এখানে। এপ্রিল মাসে, গত বছরের এপ্রিল মাসে এটা প্রায় 22% উপরে ছিল। জুনে এটা কিছুটা কমে 21.24% ছিল। এক বছরের মাথায় এটা আরেকটু কমেছে, কিন্তু এখনো মার্চ 2021-এ ন্যাশনাল এস্টিমেশন আমরা দেখতে পাচ্ছি নিউ পোর্টের প্রপোর্শন ইজ 14.75, which is a very high one. এবং এটাকে যদি আমি আমাদের পপুলেশন সংখ্যায় ট্রান্সলেট করি 14.75, আমাদের যদি 166 মিলিয়ন পপুলেশন ধরি, তাহলে কিন্তু এই নিউ পোর্টের সংখ্যা দাঁড়ায় প্রায় 2.5 কোটিতে, 24.5 মিলিয়নে এই দাঁড়ায়। সো দিস ইজ এ সিগনিফিক্যান্ট ফেনোমেনা, যেটা নিয়ে আমাদেরকে চিন্তা অবশ্যই করতে হবে। নেক্সট। ওকে, এখন তো আমরা এই পর্যন্ত যেটা দেখলাম যে মার্চে আমরা যখন এই সার্ভেটা করি তখনও কিন্তু এই নতুন সংক্রমণের বিষয়টা সামনে আসেনি। আমাদের সার্ভে শেষ হওয়ার পরপরই কিন্তু নতুন সংক্রমণ, যেটাকে আমরা সেকেন্ড ওয়েভ বলছি, আমাদের সার্ভের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অবদান হতে পারে যে নতুন সংক্রমণের আগে, মানে নতুন একটা অর্থনৈতিক শকের ঝুঁকির আগে এই যে পরিবারগুলোর অবস্থা কি, সেই বিষয়টা এখন ডিপ্লিটেড কোপিং ক্যাপাসিটি অন দি ব্রিঙ্ক অফ সেকেন্ড ওয়েভ। ইমরানকে অনুরোধ করছি এটা বলার জন্য। থ্যাংক ইউ। নেক্সট স্লাইড। তো প্রথমে আমরা সেভিংসটা দেখি। সেভিংসের কি অবস্থা? আমরা জানি যে এই সময়ে কোপিং মেকানিজমের একটা বড় একটা মেকানিজম যেটা হাউসহোল্ড গুলা আপনার ব্যবহার করেছে, সেটা হচ্ছে নিজেদের সেভিংসটা ব্যবহার করা। আমরা দেখছি যে সেই সেভিংস ডিপ্লিশন টা হয়েছে এবং সেটা কিছুটা রিকভারি হয়েছে আরবান স্লামে, কিছুটা বেশি, কিন্তু এখনো আপনার প্রি কোভিড লেভেলের চেয়ে সেভিংসের লেভেলটা এখনো 11% আরবান স্লাম এরিয়াতে এবং রুরালে 24% নিচে আছে। নেক্সট। তারপরে হচ্ছে ডেট। আমরা এটাও জানি যে এই সময়টাতে সেভিংস এর পাশাপাশি ডেট অ্যাকুমুলেশনটাও হয়েছে অ্যাজ আ ক্রাইসিস কোপিং মেকানিজম এই সময়টার ভিতরে। এবং আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যে ডেট অ্যাকুমুলেশন কিন্তু দ্বিগুণ হয়ে গেছে, both in terms of incidence, মানে percentage of households who have taken loan,
হ্যাঁ, সেটা আমরা রুরাল, আরবান, সিএসটি সব অ্যাক্রস দ্য বোর্ড দেখছি যে লোন ঋণ নেয়ার ইনসিডেন্সটা প্রায় দ্বিগুণ হয়ে গেছে আগের চেয়ে। সেটা গ্রাফে নেই, কিন্তু এটা দ্বিগুণ হয়েছে আমরা দেখেছি। এবং অ্যামাউন্ট, সো বোথ দ্য ইনসিডেন্স অ্যান্ড দ্য অ্যামাউন্ট অফ লোন, যেটা কিউমুলেটিভ লোন এখন যেটা আমরা যেটা স্থিতি যেটা পাচ্ছি মার্চে, সেটা কিন্তু কিউমুলেটিভ ডেটটা কিন্তু দ্বিগুণ হয়ে গেছে ফ্রম প্রি কোভিড লেভেল। সো দিস ইজ রিয়েলি ইম্পর্টেন্ট। নেক্সট, তারপরে আমরা যদি দেখি যে অ্যাক্রস পভার্টি গ্রুপ, আমরা তো আগে দেখলাম রুরাল, আরবান, স্পেশাল ক্যাটাগরি দিয়ে স্পেশাল ডিমেনশন, অ্যাক্রস পভার্টি গ্রুপও আমরা একই ধরনের প্যাটার্ন দেখি যে ঋণ নেয়ার প্রবণতা, যেটা পার্সেন্টেজ অফ টেকিং হাউসহোল্ড টেকিং লোনস ইনসিডেন্সটা, সেটা দ্বিগুণ হয়েছে। এবং অ্যাক্রস দ্য ইনকাম গ্রুপ, এক্সট্রিম পোর, মডারেট পোর, নন পোর, সবার ভেতরেই আপনার এই ওভারঅল ঋণের পরিমাণটা, cumulative লোনটা is almost double. Next slide please. এবং আমরা যদি এই ডেটটাকে অ্যাজ আ প্রপোর্শন অফ, এই ডেটটাকে বোঝার জন্য আরেকটু অ্যাঙ্কারিং করার জন্য এটাকে যদি আমরা প্রপোর্শন অফ অ্যানুয়াল ইনকাম যদি করি, তাহলে আমরা যেটা দেখি সেটা হচ্ছে যে এগেন এখানে যে চিত্রটা, ইটস অলমোস্ট ডাবল, মানে সবার ইয়ে ক্ষেত্রে ওভারঅল অলমোস্ট ডাবল হয়েছে। আপনার রুরাল, আরবানে কিছুটা ডিফারেন্স আছে, কিন্তু ওভারঅল পিকচারটা হচ্ছে যে আপনার লোনের বার্ডেনটা অনেক অনেক এখন বেশি, আই মিন কম্পেয়ার টু প্রি কোভিড টাইম। এক্সট্রিম পোরের মানে ওভারঅল যেহেতু ওদের ইনকামও কম, কিন্তু 29% অফ দ্য অ্যানুয়াল ইনকাম, মানে এখনকার অ্যানুয়াল ইনকাম যেটা আপনার ওদের হয়েছে, আমরা দেখেছি অ্যানুয়াল ইনকাম কিন্তু কিছু বেড়েছে। আমরা বলেছি যে অ্যানুয়াল ইনকাম এক্সট্রিম পোরদের বাই ডেন্ট অফ দেয়ার লেবার, এবং যেহেতু ওই সেক্টরগুলো আগে খুলে গেছে, সুতরাং দে আর বিগিনিং টু রিকভার। কিন্তু জাস্ট লুক এট দ্যাট কিউমুলেটিভ ডেটটা 30% অফ দ্য নিউ ইনকাম দ্যাট দে হ্যাভ বেসিক্যালি নাও এবল টু অ্যাচিভ। সো এইটার কিন্তু অভিঘাতটা কিন্তু মানে আলটিমেটলি যদি এটা ওয়েলফেয়ারের দিক থেকে যদি আমরা দেখি যে ইনকামটা কিভাবে ওয়েলফেয়ারে যাবে, দিস থিংস will all have to be taken as a part of the overall picture of recovery. Okay, next slide please. এখন আমরা যদি মানে ওভারঅল কোপিং এ আমরা জানি যে মানে মূলত আপনার প্রি কোভিড বা কোভিডের সময়টাতে আপনার কিছু ইনস্টিটিউশনাল সাপোর্ট শুরু হয়েছিল, মূলত আরবানে বেশি কিন্তু শুরু হয়েছিল, সেটা তো এখন একদমই কম। আমরা মার্চ 2021-এ গিয়ে হেল্প ফ্রম গভর্নমেন্ট, হেল্প ফ্রম এনজিও, এটা কিন্তু মার্চে। সুতরাং এখনকার অবস্থা হয়তো কিছুটা ভিন্ন, কারণ হয়তো আবার নতুন করে প্রোগ্রাম শুরু হয়েছে কিছু, কিন্তু রিয়ালিটি ইজ দ্যাট became absolutely মানে ইনস্টিটিউশনাল সাপোর্ট একদমই নেই। যেটা আছে সেটা হচ্ছে একদমই ক্লোজ সার্কিটে হেল্প ফ্রম ফ্রেন্ড অ্যান্ড রিলেটিভ, সেটা মোটামুটি রিমেইন টু বি দ্য কাইন্ড অফ এন্ডিউরিং সাপোর্ট মেকানিজম। হ্যাঁ, কিন্তু এমনকি হেল্প ফ্রম নেইবার, লোকাল পিপল, সেটাও কিন্তু এক ধরনের ফ্যাটিগ আমরা কিন্তু দেখছি। সেই জায়গাটাতেও কিন্তু আপনার ওভার মানে লেট রিকভারিতে গিয়ে সেই জায়গাটাতেও কিন্তু আর সাপোর্টটা নেই। সুতরাং মূলত যেটা রিয়াল যেটা আমরা বিয়ে করতে যাচ্ছি এখান থেকে যেটা আসছে, সেটা হচ্ছে যে একদিকে যেই রিজিলিয়েন্সের যে রিসোর্স গুলা ব্যবহার করা হয়েছে এই পর্যন্ত টু সর্ট অফ বাউন্স ব্যাক ইন সাম ওয়েজ, সেইগুলো কিন্তু ডিপ্লিটেড। সেভিংস হ্যাজ বিন ড্রন ডাউন, ডেট হ্যাজ বিন অ্যাকুমুলেটেড, এবং অন্যান্য যেই সোশ্যাল ইনস্টিটিউশনাল মানে সাপোর্টগুলো নেই, এবং সোশ্যাল সাপোর্টের জায়গাটাতেও এটা সংকুচিত হয়ে আসছে। তো ওভারঅল এক ধরনের পিঠ একদমই ঠেকে যাওয়ার মতো একটা অবস্থায় কিন্তু আমরা এই নতুন ওয়েভটা। সুতরাং আমাদের whatever we think in terms of চলছে the time of মানে restriction of the economy and all that stuff, আমাদের এটা চিন্তা করতে হবে। কিন্তু এই পর্যায়ে কিন্তু এখন কিন্তু people are at a far less resilience capacity than they were in March April. তার তুলনায় তাদের রেজিলিয়েন্স ক্যাপাসিটি কিন্তু অনেক 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 নিচে। তো এই ধরনের একটা অবস্থায় we need to really think very carefully about the policy measures that we want to basic. Next. ওকে, থ্যাংক ইউ। আমরা এতক্ষণ শুনলাম মূলত আমাদের ফাইন্ডিংসের
মূল ফাইন্ডিংসগুলো শেয়ার করা হলো। পরবর্তীতে এটার ভিত্তিতে একটা পূর্ণাঙ্গ রিপোর্টও হবে। আমি আগেও বলেছি আমাদের এবারে বাড়তি আরও কিছু দিক আমরা দেখেছি, বিশেষ করে শিক্ষা এবং মানব সম্পদে। এইটা তো আমরা ইনকাম, এমপ্লয়মেন্ট ইত্যাদি বিষয় দেখলাম, কিন্তু দীর্ঘমেয়াদী রেজিলিয়েন্স বা উন্নতির জন্য যে শিক্ষা, মানব সম্পদের কি অবস্থা, সেটার উপরও আমরা এবারে বেশ ডিটেইল তথ্য নিয়েছি। সেগুলো নিয়ে আমরা পরবর্তীতে আশা করি এই মাসের শেষে আলাদা আরেকটা ফাইন্ডিং শেয়ারিং ইভেন্ট করব আমরা। এখন এতক্ষণ যে বক্তব্যগুলো আমরা শুনলাম, তথ্যগুলো দেখলাম, তার পলিসি ইমপ্লিকেশনস কি? নেক্সট আমি কুইকলি একটু 7টা হাইলাইটস, আমাদের এই যে সব তথ্যগুলো থেকে একটু 7টা হাইলাইটস তুলে ধরি, একটা সামিং আপ টাইপ অ্যাকচুয়ালি। প্রথমটা হচ্ছে যে জুন, মানে গত বছর জুনের তুলনায় এবং প্রথম যে ধাক্কা খেয়েছিল আমাদের কোভিড ক্রাইসিসের কারণে, তার থেকে রিকভারি কিছুটা হয়েছে, বাট ইট ইজ এ ভেরি ফ্রেজাইল রিকভারি। এটা অত্যন্ত দুর্বল রিকভারি। সেটাই আমাদের তথ্য মার্চ, এক বছরের মাথায় সেটাই তুলে আনছে। সেখানে অবশ্য একটা বিষয় দেখার মতো, যে এই যে ফ্রেজাইল রিকভারির মধ্যে এই রুরাল রেজিলিয়েন্স, এটা একটা গুরুত্বপূর্ণ দিক। তার মানে হচ্ছে আমাদের কৃষি এবং আমাদের মূলত গ্রামীণ অর্থনীতি কিছুটা হ্যাভ ফাংশন বেটার দেন দি আরবান ইকোনমি। মানে আরবান বলতে আমাদের যারা আরবান লো ইনকাম ইনফর্মাল সেক্টর, তার তুলনায় হ্যাজ পারফর্ম বেটার। রুরালের কিন্তু 1.9% রাইজ ইন ইনকাম হয়েছে কম্পেয়ার টু প্রি কোভিড, যদিও আরবান এখনো 14% বিলো। তো এটাও একটা মাথায় রাখার মতো। দ্বিতীয় যে হাইলাইটটা আমি তুলে ধরতে চাচ্ছি, সেটা হচ্ছে যে ডিপেনিং অফ পভার্টি। আমরা তো জানি যে বাংলাদেশ ভালোই করছিল দারিদ্র বিমোচনে, বছরে প্রায় 1% বা তার কিছুটা কম হচ্ছিল আপনার এই দারিদ্র সীমা কমছিল, কিন্তু কোভিড এসে পুরোটারই একটা ওলটপালট করে দিয়েছে। এবং আমরা দুটো তথ্য এখানে দেখতে পাচ্ছি। একটা হচ্ছে আমাদের স্যাম্পল যেটা, তার মধ্যেই এক্সট্রিম পভার্টির 4% রাইজ দেখতে পাচ্ছি, যেখানে উল্টো আগে বাংলাদেশে 1% করে সামগ্রিক দারিদ্র কমতো, এখন আমাদের এই স্যাম্পলের মধ্যে উই সি এ রাইজ অফ 4% ইন এক্সট্রিম পভার্টি। আর আলাদাভাবে আরেকটা যদি দেখি, সেটা হচ্ছে যে নিউ পুয়ারের যে কথাটা আগেও বলেছিলাম, প্রায় 15% আপনার মার্চ 2021-এ প্রায় 15% নিউ পুয়ার একটা নতুন বাস্তবতা আমরা দেখতে পাচ্ছি, যেটা প্রায় 2.5 কোটি মানুষের কথা এখানে বলা হচ্ছে। নেক্সট 3 নম্বর হাইলাইটটা আমরা বলতে চাচ্ছি যে অকুপেশনাল রিকভারি হয়েছে, কিন্তু কনসেন্ট্রেটেড ইন আনস্কিল সেক্টরস। তার মানে লেবার মার্কেটে মানুষ হয়তো কাজ যোগ দিচ্ছে, কিন্তু এই কাজ যোগ দেওয়া, এই প্রশ্নের দ্বিতীয় প্রশ্ন যখন করব যে কোথায় যোগ দিল, সেখানে দেখতে পাচ্ছি যে আসলে এই যে অকুপেশনাল রিকভারি মূলত আনস্কিল সেক্টর, মানে বেসিক্যালি ফিজিক্যাল লেবার দিয়ে যেখানে করা যায়। এবং আপনারা দেখেছেন যে এক্সট্রিম পুয়ার, তারা কিন্তু কিছুটা তাদের ইনকামটা একটু ইমপ্রুভ করার চেষ্টা করেছে বাই গোয়িং অল আউট এই ফিজিক্যাল লেবার করতে গিয়ে। ইভেন হয়তো চাইল্ড লেবারও ব্যবহার করেছে কিনা আমরা পরবর্তীতে হয়তো বুঝতে পারবো অ্যাকচুয়ালি। সো এবং আরও একটা বিষয় যেটা ইমরান আগে পয়েন্ট আউট করেছে, যে বিটুইন আর্লি অ্যান্ড লেট রিকভারি, যে পেশায় প্রত্যাবর্তন, প্রথম দিকে হয়তো সবাই প্রথমেই চলে আসার চেষ্টা করেছিল সেই জুনে একই পেশায়, আগের প্রি কোভিড পেশায়, কিন্তু বাই মার্চ 2021 বোঝা যাচ্ছে যে একই পেশায় থাকতে পারছে না, অন্য শিফট হয়েছে। এই শিফটটা কিন্তু ইটস এ সর্ট অফ এ নেগেটিভ কোপিং এক ধরনের, এই অর্থে যে শিফটটা হচ্ছে ডাউনওয়ার্ড, মানে লেস স্কিল জবে তাদের মুভ করতে বাধ্য হচ্ছে। চতুর্থ যে হাইলাইটটা আমি করতে চাচ্ছি, সেটা হচ্ছে মহিলাদের উপর। উইমেন, আমাদের 16% ফিমেল হেডেড হাউসহোল্ড ছিল আমাদের স্যাম্পলে। তাদের তথ্য থেকে যেটা দেখতে পাচ্ছি যে উইমেন আর ডাবলি বার্ডেন, মানে তাদের আনএমপ্লয়মেন্ট রেট মার্চে আমরা দেখতে পাচ্ছি পুরুষদের তুলনায় 5% নয়, 5 গুণ বেশি।
মানে 6% ছিল মনে হয় পুরুষদের এবং 31% হচ্ছে মহিলাদের। সো এইটা একটা বড় বিষয়। এবং এটাও আমরা জানি যে এই যে আনএমপ্লয়েড, অলমোস্ট জুনে যেই পরিমাণ আনএমপ্লয়েড ছিল মহিলাদের মধ্যে, মার্চ 21-এ এসেও প্রায় সমপরিমাণ আনএমপ্লয়েড দেখতে পাচ্ছি। এবং সেখানে ইমরান আগে যেটা পয়েন্ট আউট করেছে যে মহিলারা একবার লেবার মার্কেট থেকে বের হয়ে গেলে ফিরে আসার জন্য তাদের অনেক ধরনের রিএন্ট্রি কনস্ট্রেইনস হয়তো থাকে, এবং দোজ আর বোথ ইকোনমিক এবং নন ইকোনমিক। এটা আরো গভীরভাবে দেখার বিষয় আছে, বাট এই ডাবল বার্ডেন অফ উইমেন এটাও একটা তুলে ধরার মতো বিষয়। পঞ্চম যেই হাইলাইটটা আরেকবার আপনাদের সামনে আনতে চাচ্ছি যে এই যে ফ্রেজাইল রিকভারি, এই যে ভঙ্গুর রিকভারি, ভালনারেবিলিটির কিন্তু সুস্পষ্ট কিছু ড্রাইভার্স আছে। কেন এই ভঙ্গুরতা, কেন এই যে ভালনারেবল হচ্ছে মানুষরা? একটা হচ্ছে যে ওই যে আনসার্টেনিটি অফ প্রেফার্ড এমপ্লয়মেন্ট, মানে যে পেশায় ছিল, যে পেশায় থাকতে চায় সেই পেশায় টিকে থাকাটা কঠিন হয়েছে, এটা একটা ড্রাইভার। তার মানে লেবার মার্কেটের এমপ্লয়মেন্ট আনসার্টেনিটি একটা ড্রাইভার। দ্বিতীয়টা ড্রাইভার কিন্তু ইজ ইকুয়ালি ইম্পর্টেন্ট, এটা কিন্তু আমাদের নীতি আলোচনায় কম আসে, যে নন ফুড এক্সপেন্ডিচার বার্ডেন। এটা তো একটু অবশ্যই চিন্তার বিষয় যে শহরাঞ্চলে জুন এবং মার্চের মধ্যে 98% নন ফুড এক্সপেন্ডিচার বার্ডেন বেড়েছে। এটা কেন? মানে এই যে ট্রান্সপোর্ট কস্ট বেড়ে গেল, ইউটিলিটি কস্ট বেড়ে গেল, হেলথ কস্ট বেড়ে গেল, রেন্ট কস্ট বেড়ে গেল, এডুকেশন কস্ট, এগুলো বেড়ে যাওয়ার কিন্তু একটা রেগুলেটরি ফেইলিয়ারের একটা ডাইমেনশন আছে এখানে। কেন ট্রান্সপোর্ট কস্ট বাড়বে, কেন হেলথ কস্ট বাড়বে এই এত কম সময়ের একটা সময়কালের মধ্যে? এই যে নন ফুড এক্সপেন্ডিচার বার্ডেন্স, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ড্রাইভার অফ দি ভালনারেবিলিটি। এবং থার্ড যেই ভালনারেবিলিটির ড্রাইভার হচ্ছে নিয়ার অ্যাবসেন্স অফ সোশ্যাল প্রোটেকশন সাপোর্ট। ইমরান গত সেকশনে যেটা দেখিয়েছে যে আসলে মূলত মানুষজন নিজেদের উপর রিলাই করতে হয়েছে, নিজে এবং একদম নিকট সার্কেল, ফ্যামিলি বা আত্মীয় স্বজন, তার থেকে যতটা সহায়তা পেয়েছে। আমরা যেটাকে বলি, আমরা যেটা বলতে চাই যে ইনস্টিটিউশনাল বা সোশ্যাল সাপোর্ট, সেখানে কিন্তু আপনি দেখবেন যে সেটা বিটুইন জুন অ্যান্ড মার্চ এটা সিগনিফিকেন্টলি কমে এসছে। এটাও দেখেছি যে আসলে বাংলাদেশের মধ্যে এক ধরনের কোভিড ফেটিক আমাদের সাধারণ সোশ্যাল সেক্টরের মধ্যেও, রাষ্ট্রীয় সেক্টরের মধ্যেও, মানে মনোযোগের বাইরে চলে যাওয়ার একটা বিষয়। রাষ্ট্রীয় মানে সামাজিক নিরাপত্তা কর্মসূচি সরকারের, সেখানে ওই আমাদের মানুষ যা বলছে 9% 2%, এখানে একটা পরিষ্কার করা দরকার যে মানুষজনকে আপনি ধরেন টোকেন 10 কেজি চাল দিলেন, কিন্তু আমাদের যে প্রশ্নটা ছিল সেই প্রশ্নটা হচ্ছে যে তার সার্বিক এই অবস্থা থেকে উঠে আসার কাজে এই সহায়তাটা কতটুকু ভূমিকা রেখেছে, ওইটা বোঝার চেষ্টা করা অ্যাকচুয়ালি। সেখানে আমরা দেখতে পাচ্ছি মানুষ মূল্যায়ন যেটা করছে সেটা হচ্ছে যে আপনার সরকারি সহায়তা বলি, এনজিও সহায়তা বলি, এমপ্লয়ার তো আরো জিরো, লোকাল কমিউনিটি, সেখানেও এক ধরনের ফেটিক দেখছি। এগুলো সবই ডিক্লাইন করেছে, যার ফলে আমাদের দ্বিতীয় ওয়েভের প্রাক মুহূর্তে আমরা কিন্তু অনেক সেই অবক্ষয় হয়েছে আমাদের কোপিং ক্যাপাসিটির, এবং সহায়তার জায়গাটাও সংকুচিত হয়ে আসছে। নেক্সট, আর দুটা হাইলাইটস আমি এখানে আপনাদের জন্য তুলে আনতে চাচ্ছি। সেটা হচ্ছে যে আগেও বলেছি রিভার্স মাইগ্রেশনের বিষয়টা, এই যে শহর থেকে অনেকটা বিতাড়িত হওয়ার বিষয়। গ্রামাঞ্চল মানে গ্রাম থেকে হয়তো এদিক ওদিক একটু গিয়েছে, বাট এটা মূলত শহর থেকে বের হয়ে যাওয়ার একটা ঘটনা। এবং আমরা দেখতে পাচ্ছি অ্যাবাউট 10% এখনো 1 বছরের মাথায় সেই রিভার্স মাইগ্রেশন। এটা তার মানে একটা শুধুমাত্র সাময়িক ঘটনা হিসেবে চিন্তা করলে হয়তো আমরা ভুল করব। এবং ইনিশিয়ালি নিউ পুয়ার কম এক্সপেন্সিভ শহরে যাচ্ছিল, কিন্তু মার্চে এসে দেখতে পাচ্ছি দরিদ্র এবং চরম দরিদ্ররা গ্রামের দিকে যাওয়া, এই প্রবণতাও চলে এসছে।
এবং সর্বশেষ হাইলাইট যেটা বলতে চাচ্ছি, এটা অলরেডি কিছুটা বলা হয়েছে, যে দ্বিতীয় ওয়েভের প্রাক্কালে আমাদের মানুষজন গত বছর 2020-এ কিছুটা হলেও ঘুরে দাঁড়াতে পেরেছিল মানুষের এবং মানুষের যে কমিউনিটির রেজিলিয়েন্স ক্যাপাসিটির মাধ্যমে। এটাই কিন্তু ঘুরে দাঁড়ানোর অন্যতম শক্তি হিসেবে কাজ করছে। কিন্তু এবারে সেকেন্ড ওয়েভ কি হবে আমরা জানি না। এই ইনকাম শক যদি আবার তার মতো হয়, গত বছরের মতো হয়, এবারে কিন্তু সেই মোকাবেলা সক্ষমতা অনেক বেশি কম, এবং সুস্পষ্ট কিছু সূচকের মাধ্যমে আমরা সেটা তুলে ধরছি যে সঞ্চয় অনেকটা ডিপ্লিটেড, রুরাল এবং আরবান দুই জায়গাতেই 24% and 11%। সবচেয়ে বড় চিন্তার কারণ হচ্ছে যে ঋণের বোঝা দ্বিগুণ হয়ে গেছে বিটুইন জুন অ্যান্ড মার্চ। এটা কিন্তু অত্যন্ত সিগনিফিক্যান্ট একটা, এই যে মোকাবেলা সক্ষমতা ঘাটতির জায়গাটাকে ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয়। এবং আমাদের একটু স্মরণ করা দরকার যে প্রথম ওয়েভের ধাক্কায় কিন্তু আমরা যখন এপ্রিলে আমাদের প্রথম সার্ভে ফাইন্ডিংটা প্রেজেন্ট করি, 70% কিন্তু ইনকাম ড্রপ করেছিল অ্যাক্রস দ্য বোর্ড। সেই ধরনের ড্রপ যদি এখন আমরা কিভাবে মোকাবেলা করব তার উপর নির্ভর করছে। তার মানে এইবারে শুধু আমরা যে মোকাবেলা করব এটা বললে হবে না, এমনভাবে মোকাবেলা করতে হবে যাতে করে আমাদের ডিপ্লিটেড ক্যাপাসিটিটা মাথায় রেখেই মোকাবেলা করতে হবে। তো আমি শেষ ইয়েতে আসি যে আমরা মূলত নেক্সট প্লিজ, 4টা পলিসি মেসেজ দিয়ে আমরা আমাদের এই আমাদের ফাইন্ডিং শেয়ারিংটা শেষ করতে চাচ্ছি। প্রথমটা হচ্ছে বাংলাদেশ দ্বিতীয় ওয়েভ, সংক্রমণের দ্বিতীয় ওয়েভ মুখোমুখি হচ্ছে উইথ ইনকমপ্লিট অ্যান্ড ফ্র্যাজাইল রিকভারি একদিকে, আরেকদিকে হচ্ছে সিগনিফিকেন্টলি ডিপ্লিটেড হাউজিং ক্যাপাসিটি। তার মানে হচ্ছে 2020-এর মতো ইনকাম শক যে কোনো মূল্যে অ্যাভয়েড করা আমাদের জন্য অত্যন্ত জরুরি। জীবন এবং জীবিকা দুটাকে আমাদেরকে ইকুয়াল সক্ষমতা দিয়ে ম্যানেজ করতে হবে। আমরা স্মার্ট লকডাউনের কথা সেই জন্য বলেছি। স্মার্ট লকডাউন মানে যেখানে সংক্রমণ রোধের জন্য এই বিধিনিষেধের প্রয়োজন স্বীকার করতেই হবে, কিন্তু সেই বিধিনিষেধ প্রয়োগের যে সক্ষমতা, দক্ষতা, সেটা অত্যন্ত জরুরি। এটা এমনভাবে যেন না হয় যে দ্বিতীয় ওয়েভে প্রথম ওয়েভের মতো সিমিলার একটা ইনকাম শক হয়। সেটা হলে কিন্তু এবারের অভিঘাতটা আরও বহুগুণ গভীরতর হবে 2021-এ। দ্বিতীয় যে পলিসি মেসেজ সেটা হচ্ছে যে সামাজিক আগেরটাই থাকুক, সামাজিক নিরাপত্তা কর্মসূচি রাষ্ট্রের, এটা কিন্তু কোভিড মোকাবেলায়, কোভিডের যে অর্থনৈতিক অভিঘাত সেই মোকাবেলায় অত্যন্ত শুধুমাত্র একটা টোকেন ভূমিকা রেখেছে। কিন্তু এখন আমরা বুঝতে পারছি এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে, কারণ মানুষজন, পরিবারগুলো নিজের সক্ষমতা অনেকটা ক্ষয় হয়ে গেছে। তাদের এই সোশ্যাল প্রোটেকশন বা সামাজিক নিরাপত্তা সহায়তা অত্যন্ত জরুরি। এই এক্সিস্টিং সোশ্যাল সেফটি নেট যা আছে সেগুলো চলমান রেখে আমাদেরকে অত্যন্ত জরুরি ভিত্তিতে স্পেসিফিক নিউ অ্যান্ড সিগনিফিকেন্ট প্রোগ্রামস, টোকেন প্রোগ্রাম নিলে হবে না, সিগনিফিকেন্ট প্রোগ্রাম দরকার, বিশেষ করে নগর দরিদ্র এবং নূতন দরিদ্র। এবং এখানে গত বছরও এদের জন্য কিছু প্রোগ্রাম নেওয়া হয়েছিল, কিন্তু সেগুলো নিয়ে ব্যাপক আপনার সমালোচনা আছে। মেইন কারণগুলো ছিল যে ইফেক্টিভ টার্গেটিংয়ের একটা দুর্বলতা ছিল। ওই 2020-এর ওই শিক্ষা নিয়ে ইফেক্টিভ টার্গেটিং এবং এখানে টেকনোলজির লিভারেজিং, বিশেষ করে আমরা যদি এই মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ব্যবহার করে, কারণ আমাদের এই দরিদ্র জনগোষ্ঠীর প্রায় 75% কিন্তু মোবাইল ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টস আছে, সেগুলো ব্যবহার করে এই সহায়তাগুলো দেওয়ার। কিন্তু এখানে শুধু দেওয়ার ইচ্ছা বললে হবে না, অ্যাকচুয়াল শেষ পর্যন্ত পৌঁছাতে হবে, সেই জায়গায় দক্ষতাটা দেখাতে হবে। নেক্সট প্লিজ। থার্ড পলিসি মেসেজ, এটাও খুবই গুরুত্বপূর্ণ, দীর্ঘমেয়াদী একটা কিন্তু নতুন চিন্তা আসছে, যে এই যে 2020-এ এক ধরনের সামাল দেওয়া গেছিল,
বিশেষ করে সামষ্টিক অর্থনীতি। তার মধ্যে আমরা আরএমজি সেক্টর ইত্যাদির কথা বলি বটে, কিন্তু কৃষির যে ক্রিটিক্যাল ভূমিকা ছিল, আপনারা দেখেছেন যে রুরাল রেজিলিয়েন্স, এই অর্থনৈতিক যতটুকুই রিকভারি হয়েছিল তার মধ্যে কৃষি ওয়াজ এ ভেরি ইম্পর্টেন্ট সেক্টর। সো এইখানে আমাদের একটা দীর্ঘমেয়াদে, ইমিডিয়েটলি এবং দীর্ঘমেয়াদে একটা পলিসি মাইন্ডসেট শিফট দরকার, বিশেষ করে টুয়ার্ডস স্ট্রেংথেনিং রুরাল, গ্রামীণ অর্থনীতির পুনর্জাগরণ, এবং কৃষিকে নিয়ে শুধুমাত্র সাময়িক কিছু খণ্ডিত সহায়তা নয়, একটা হোলিস্টিক সাপোর্ট টু এগ্রিকালচার, এটা আমাদের নতুন উন্নয়ন চিন্তার মধ্যে নিয়ে আসাটা অত্যন্ত জরুরি। ইভেন আমাদের এই দ্রুত সার্ভেতেও কিন্তু এই বাস্তবতাটা, এই পলিসি মেসেজটা উঠে আসছে। সর্বশেষ চতুর্থ যে পলিসি মেসেজটা আমরা দিতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই যে পেশার যে রিকভারি, সেটা যেহেতু আনস্কিল লেবার, আনস্কিল সেক্টরেই মূলত কনসেন্ট্রেটেড, তার মানে হচ্ছে যে নতুন দরিদ্র যারা এবং বিশেষ করে মহিলারা, তারা তাদের প্রেফার্ড এমপ্লয়মেন্টে যেতে পারছে না, তারা সেই জন্য এক ধরনের পভার্টি ট্র্যাপের মধ্যে পড়ে যাওয়ার ঝুঁকির মধ্যে রয়ে গেছে। সেই জন্য আমরা বিশেষ করে মনে করি যে এই শ্রম ঘন, যেটা একেবারে লেবার জবস, সেগুলোর তো একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে বটেই, কিন্তু আমরা যেটা এখানে বলতে চাচ্ছি যে মেজো ইকোনমি বা মধ্যম অর্থনীতি, এই যে ক্ষুদ্র মাঝারি যে ইকোনমি, যে প্রতিষ্ঠানগুলো আছে, তাদের রিকভারির জন্য, তাদের বিকাশের জন্য একটা আর্জেন্ট, টার্গেটেড এবং বিগ পুশ নেসেসারি। এখানে টোকেন করলে কিন্তু কোনো লাভ হবে না, এখানে বিগ পুশ ইজ নেসেসারি। কারণ এইখানেই কিন্তু এই যে আনস্কিল সেক্টরেই শুধু রিকভারি হচ্ছে, তার মানে মিডল ইকোনমি ইজ রিয়েলি ইন দ্য ডোলড্রামস। ম্যাক্রো ইকোনমি এক ধরনের সহায়তা পাচ্ছে, স্টিমুলাস প্যাকেজগুলো আপনারা দেখেছেন, ম্যাক্রো সেক্টরসকে মোটামুটি এক ধরনের সহায়তা দিয়েছে এবং বাস্তবায়নও হারও অত্যন্ত বেশি। মিডল ইকোনমিতে সেটা অনেকাংশে কম। সেই জন্য এই পিআরসি বিআইজিডি স্টাডি থেকে আমরা একটা আর্জেন্ট কল করতে চাচ্ছি যে একটা আর্জেন্ট ন্যাশনাল সিএসএমই, ক্ষুদ্র মাঝারি প্রান্তিক যে প্রতিষ্ঠানগুলো, তাদের রিকভারির জন্য একটা আর্জেন্ট অ্যাকশন প্ল্যান, শুধুমাত্র আমলাতান্ত্রিকভাবে নয়, খুবই দক্ষতার সাথে সার্বিক আলোচনার, ইকোনমিক, প্রাইভেট সেক্টর, ইকোনমিক সেক্টর, সোশ্যাল সেক্টরের সাথে আলোচনার ভিত্তিতে একটা সিএমসি রিকভারি অ্যাকশন প্ল্যান অত্যন্ত দ্রুততার সাথে, বিশেষ করে বাজেটের আগে, আমরা যেহেতু এখন এপ্রিলে আছি, বাজেটের প্রাক্কালে এটা একটা এক্সট্রিমলি ইম্পর্টেন্ট প্রায়োরিটি। তো আমাদের এখানেই আমাদের ফাইন্ডিংস এখানে আমরা শেষ করতে চাচ্ছি। আবারও যেটা বলছি, এই মাসের শেষে আমরা একটা সেকেন্ড পার্ট, আমাদের এই থার্ড রাউন্ডের ফাইন্ডিংসের সেকেন্ড পার্ট, যেটা ফোকাস থাকবে শিক্ষা ও মানব সম্পদের উপর, সেটার উপর আমরা সেই ফাইন্ডিংটা আপনাদের সাথে শেয়ার করব। এখন আমরা সংক্ষিপ্ত কিছু কিউএনএ এর দিকে যেতে চাচ্ছি। আই থিঙ্ক মানিক মুন্তাসির সম্ভবত হাত তুলেছে, টিম যদি সেভাবে একটু ওদেরকে করে, এটা ম্যানেজ করে আমাদের বলে। আমি ইমরানকেও বলবো প্রস্তুত থাকতে কিছু উত্তর দেওয়ার জন্য। প্রথম প্রশ্ন কে করতে চাচ্ছে? 3 জন পার্টিসিপেন্ট হাত তুলেছেন, একজন একজন করে বলুন। টিম একটু কাইন্ডলি সহায়তা করেন। আর গণমাধ্যমের বাইরেও যারা আছেন, তাদের থেকেও যদি কেউ দু একটা করতে চান আপনারা, আমরা সেটাও নেওয়ার চেষ্টা করব। প্রথমে গণমাধ্যমের প্রশ্নগুলোই আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। এটা কি করা যাচ্ছে? অথবা প্রশ্নটা দেখলে আমরা সেই প্রশ্নটাও, এখানে 3 জনের হাত দেখতে পাচ্ছি। একটু জাকির হোসেন। আমি প্রশ্ন করতে চাই, করব স্যার? হ্যাঁ বলেন জাকির হোসেন, আপনার পরিচয়টা একটু দেন। হ্যাঁ স্যার, আমি দৈনিক সমকালে কাজ করি। হ্যাঁ বলেন। আমার প্রশ্ন যেটা, যে আপনারা নিউ 4 এর যে একটা
এস্টিমেশন, একটা সংখ্যা বলেছেন যে প্রায় 2.5 কোটি লোক মতো নতুন করে দরিদ্র হতে পারে গত 1 বছরে আর কি। তো আপনাদের এই যে সর্বশেষ সার্ভের ভিত্তিতে আপনার ন্যাশনাল পুয়ার এর কি কোনো এস্টিমেশন আপনারা এই মুহূর্তে করবেন কিনা? না না, ন্যাশনাল এটা তো ধরেন ওটা তো এটা এই সার্ভে থেকে ওটা করা সম্ভব নয়, সম্ভব না মানে ওভারঅল। কিন্তু আমরা যেটা বলতে চাচ্ছি যে এই পার্টটা অ্যাটলিস্ট আমরা দুটা তথ্য এখানে ধর্তব্যের মধ্যে রাখবেন। একটা হচ্ছে আমাদের স্যাম্পলের মধ্যেই, যেটা একটা এক ধরনের প্রপুর স্যাম্পল ছিল, তার মধ্যে কিন্তু 4% চরম দরিদ্রের সংখ্যা বেড়েছে 1 বছরে। এটা একটা তথ্য। আরেকটা হচ্ছে যে ন্যাশনালি 14.5% মার্চে নতুন দরিদ্র হিসাবে অবস্থান করছে। সো এইটা দিয়ে এক ধরনের আমরা যে ন্যাশনালি যদি আপনি চিন্তা করেন, ন্যাশনাল যে দরিদ্রের নিচে যারা আছে তাদের একটা এস্টিমেশন সেটা তারা করবে, বাট এই দুইটা পরিসংখ্যান থেকে আমাদেরকে এই বিষয়টা বুঝতে হবে। বাট আমাদের এই পরিসংখ্যান থেকেই আমরা কিন্তু ওভারঅল এটা করছি না, সেটা এই পরিসংখ্যান থেকে আমাদের করা সম্ভব নয়। আর সেকেন্ড স্যার, আমি আরেকটা জিনিস জানতে চাই স্যার, আপনারা যে দারিদ্র পরিমাপের যে পদ্ধতি ব্যবহার করছেন সেটা কি বিবিএস যে পদ্ধতি ব্যবহার করে সেটাই? আর যদি সেটাই হয়ে থাকে তা আমরা আরেকবার একটু আপনার জানতে চাই যে আসলে এটার পদ্ধতিটা কোনটা বলেন আরেকবার। দারিদ্র্যের হার, মানে দারিদ্র পরিমাপের যে পদ্ধতি আপনার এই গবেষণায় কিংবা সার্ভেতে ব্যবহৃত হয়েছে, সেটা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো যে পদ্ধতি ব্যবহার করে সেই একই পদ্ধতি কিনা? দারিদ্র, ইমরান, ডু ইউ ওয়ান্ট টু আনসার? হ্যাঁ, আমরা বিবিএস এর বা যেটা ন্যাশনাল পভার্টি লাইন যেভাবে ইউজ করা হয় সেটা, এখানে আমরা ইন্টারন্যাশনাল পভার্টি লাইনটা করিনি, যেটা আপনার 1.9 পিপিপি, সেটা না। আমাদের বিবিএস এর যেই আপনার লোয়ার পভার্টি লাইন এবং আপার পভার্টি লাইন, আমরা সেই একই মেথড ব্যবহার করেছি। একটু এটাকে একটু বলবেন আমাদের, জাস্ট একটু আরেকবার একটু জাস্ট স্মরণ করে নেওয়ার জন্য যে বিবিএস এর ওই যে পদ্ধতিটা যে আপনারা ইউজ করেন। বিবিএস আপনার, আমি একটু আরবার বলি যে বিবিএস যেভাবে একটা পভার্টি লাইন নির্ধারণ করে সেই লাইনটাই আমরা ব্যবহার করেছি, এবং আমাদের স্যাম্পলের মধ্যে যে ইনকাম লেভেল পেয়েছি তার ভিত্তিতে সেই দারিদ্র্যের পরিমাপ বিবিএসও সেইভাবেই করে। কিন্তু আমরা আমাদের নিজেদের আরেকটা আলাদা পভার্টি লাইন তৈরি করিনি, আমরা মূলত বিবিএস এর পভার্টি লাইনটাই ব্যবহার করেছি। ঠিক আছে, নেক্সট। কে মানিক মুনতাসির বলেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি মানিক মুনতাসির, আমি স্যার বাংলাদেশ প্রতিদিনের। বলেন স্যার, আপনি স্যার ওই অনেকটা চলে এসছে সাপ্লিমেন্টস, জাকির ভাই করে ফেলছেন। তারপর একটা জায়গায় শুধু স্যার আপনি বলছেন যে সরকারের যে দারিদ্র বিমোচন কর্মসূচি সেইটা উলটপালট করে দিয়েছে আমাদের কোভিড। ওইটার ব্যাখ্যায় আপনি বলছেন যে আমরা যেখানে প্রতি বছর 1% রিকভারি করতাম সেখানে আমরা 4% এখন আমরা ড্রপ করছি, মানে 4% আমরা আরো বাড়ছে। না, এখানে একটু পরিষ্কার করি, এটা আমাদের যে এই 4% বাড়ার বিষয়টা হচ্ছে আমাদের স্যাম্পলের মধ্যে চরম দরিদ্র 4% বেড়েছে। এখন ওই যে এটার সাথে ওই যে 1% যে ডিক্লাইন যে আগে ছিল সেটা ইমিডিয়েটলি কম্পেয়ারেবল নয়, সেটা সেপারেটলি সার্বিকভাবে যখন ক্যালকুলেশন হবে। আমরা শুধু এটাই বলাতে চেয়েছি যে ডিপেনিং পভার্টি দুইটা সুযোগ আমরা দিয়েছি। একটা হচ্ছে আমাদের স্যাম্পলের মধ্যে চরম দরিদ্র 4% আরো বেড়ে গেছে, সেটা কিন্তু এটা থেকে অনুমান করা যাচ্ছে যে অবশ্যই ইভেন বিবিএসও যদি আজকে ক্যালকুলেট করে তারাও কিন্তু ওই বাড়ার হারটা পাবে। কিন্তু আমরা আমাদের স্যাম্পলের মধ্যে যেহেতু সীমাবদ্ধ, সেটা আমরা জাতীয় পর্যায়ে বলছি না, কিন্তু অবশ্যই এটার একটা ইমপ্লিকেশনস আছে যে বিবিএস করলেও কিন্তু তারা পাবে। এর বাইরে আমরা যেটা বলছি যে নিউ পুয়ার 14.5%, আমাদের যে দারিদ্র ছাড়াও বাইরে নিউ পুয়ার, এই যে নতুন যারা যোগ দিয়েছে সেই একটা বিশাল জনগোষ্ঠী, প্রায় 2.5 কোটির মতো হয়, সেটাও আমাদের বিবেচনার মধ্যে আসবে, আনতে হবে যদি এই যে দারিদ্র বিমোচনের পুরো ব্যাপারটাকে আমাদের আলোচনা এবং সঠিকভাবে মোকাবেলা করতে হয়। এটাই হচ্ছে কথা। জি স্যার, তাহলে ঠিক আছে, এটা ক্লিয়ার। আরেকটা বিষয় স্যার, আর 10 সেকেন্ড। বলেন।
মানিক মুনতাসির বলেন। আপনি আটকে গেছেন মনে, তাহলে AKM জামির উদ্দিন, আপনি পরিচয় দিয়ে বলেন। জি স্যার, সালাম। আমি ওয়ালাইকুম আসসালাম। ডেইলি স্টার পত্রিকায় কাজ করি। আমার প্রশ্নটা হচ্ছে, আপনার যে স্টিমুলাস প্যাকেজগুলি নেওয়া হয়েছে এর মধ্যে আপনার ম্যাক্সিমাম হচ্ছে মনিটারি মেজার্স, অ্যাকচুয়ালি গভর্নমেন্টের ফিজিক্যাল মেজার্সটা আসে না এইভাবে। তো আপনিও স্যার একটু গুরুত্ব দিয়েছেন যে ফিজিক্যাল মেজার্সটা আনা উচিত। তো একটু যদি বলতেন যে কোন ওয়েতে গভর্নমেন্ট ফিজিক্যাল মেজার্স গুলি আনতে পারে একটা লার্জ ভালনারেবল গ্রুপকে টার্গেট করে, এটা একটা পয়েন্ট, একটু যদি আপনি আউটলাইন দেন স্যার। আর সেকেন্ড যে বিষয়টা সেটা হচ্ছে 2.5 কোটি যে নিউ পোরের কথা বলেছেন স্যার, একটু ক্লিয়ার হওয়ার জন্য আমি আবার, সেটা কি আপনারা যে র্যান্ডম যে স্যাম্পলিং ফোন সার্ভে করেছেন তার উপর ভিত্তি করে স্যার আপনাদের এই অ্যাজাম্পশনটা? আচ্ছা, ঠিক আছে, দুইটা প্রশ্ন বলছি। আই থিংক প্রথমটা ছিল যে আমাদের স্টিমুলাস প্যাকেজের, এটা অবশ্য আমাদের ফাইন্ডিংস থেকে তো আর আমরা সেটা ইয়ে করতে পারবো না। আমরা মূলত বলেছি যে আমরা যদি দেখি যে রিকভারির দুর্বলতাগুলো কোথায়, সেগুলো কিন্তু এই মেজো ইকোনমিতে, এই যে ক্ষুদ্র মাঝারি প্রান্তিক প্রতিষ্ঠান যেগুলো আমাদের স্বল্প আয়ের মানুষরা যেসব ইনফর্মাল ইকোনমিতে অকুপেশন যে আছে, সেখানেই কিন্তু অত্যন্ত দুর্বলতা হয়েছে। তো সেখানে অবশ্যই স্টিমুলাস প্যাকেজ গত বছরও কিন্তু এইসব সেক্টরের জন্য নেওয়া হয়েছিল। আপনি জানেন যে ওগুলোর বাস্তবায়ন হার ছিল অত্যন্ত তুলনামূলকভাবে অনেক অনেক কম ওই ম্যাক্রো ইকোনমিক সেক্টরের সাথে যেটা ছিল। তো আমরা এখানে দুটা বিষয় আছে করার জন্য। আমি অবশ্যই পূর্ণাঙ্গ উত্তর এখানে দেওয়ার সম্ভব নয়, তবে একটা হচ্ছে যে আমাদেরকে একটা সরকারের বিবেচনার মধ্যে আনা উচিত যে সহায়তা দেওয়ার ইচ্ছাটা সরকার ব্যক্ত করেছে, ভালো কথা, কিন্তু সহায়তা দেওয়ার পন্থা নিয়ে তাদের পুনঃচিন্তা করা দরকার। এই যে ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে সার্বিক এই যে স্টিমুলাসগুলো দেওয়ার চেষ্টা, এটাই কি বেস্ট পদ্ধতি কিনা, নাকি এইসব সেক্টরের জন্য একটু ভিন্নভাবে যে MFIs-গুলো, ক্ষুদ্র ঋণ সংস্থাগুলোকে ব্যবহার করা উচিত কিনা, অথবা অন্য কোনো উপায় বের করা উচিত কিনা। আমি এখানে বলতে চাচ্ছি যে পন্থা নিয়েও পুনঃচিন্তা খুবই জরুরি, আর বরাদ্দের পরিমাণও অবভিয়াসলি বাড়ানো প্রয়োজন। আর সেকেন্ড হচ্ছে যে টার্গেটিং, এইকে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয় যে দেওয়ার জন্য। এখানে আমার মনে হয় সেই যে আমলাতান্ত্রিক তালিকা তৈরির গল্পের মধ্যে আমরা বারবার আটকে যাচ্ছি, গতবারও কিন্তু আটকে গেছিলাম সেখানে। এখানে আমাদের সার্বিকভাবে সবারই একত্রে বসে এটা একটা উদ্যোগ বের করা দরকার, এই ইফেক্টিভ খুব দ্রুততার ভিত্তিতে টার্গেটিং কিভাবে করা সম্ভব হয়। এই দুটো আমি বললাম। আর আরেকটা প্রশ্ন ছিল মনে হয় কি নিয়ে যেন, দারিদ্রের নিউ পুয়ারের এস্টিমেশনের কথা বলছিলেন। জি স্যার, আমরা যেটা বলেছিলাম যে 2.5 কোটি নতুন নিউ 2.5 পোরের যে কোটিটা, কথা বলছি, রাইট। এটা আমরা যেটা করেছি যে আসলে আমাদের আমরা তো জানি যে BBS এর যে পভার্টি অ্যানালিসিস আছে, সেখানে ভালনারেবল নন পুয়ার সাইজটা আমরা জানি কতটুকু অ্যাকচুয়ালি। মানে তারা হচ্ছে যে যারা পভার্টি লাইন এবং মিডিয়ান ইনকাম এর মধ্যে, মানে পভার্টি লাইনের উপরে বটে কিন্তু মিডিয়াম ইনকামের নিচে, একটা ভালনারেবল গ্রুপ। আমাদের সার্ভে থেকে যে বিষয়টা আমরা পেয়েছি যে একটা ওয়েট পেয়েছি, তার মানে হচ্ছে যে আমাদের সার্ভে থেকে কত শতাংশ এই গ্রুপের কত শতাংশ দারিদ্রের নিচে পড়ে গেছে। তো আমরা ওই ওয়েটটা ব্যবহার করে ন্যাশনাল এস্টিমেশনটা করতে পেরেছি। অ্যান্ড দ্যাটস BBS এর সাথে একটু আলাপও করেছিলাম অ্যাকচুয়ালি। এই এস্টিমেশনের ইয়েটা হচ্ছে যে আমরা BBS এর যে ক্যালকুলেশন অফ দি ভালনারেবল নন পুয়ার, তার সাথে আমাদের সার্ভে থেকে ওই ফলিং ইনটু পভার্টির ওয়েটটা ইউজ করে এই 14, মানে এটা কিন্তু আমরা দেখবেন যে একটা ডাইনামিক ফিগার। মানে এপ্রিল 2020-এ এটা ছিল 22.5%, এটা জুনে এসে 21.2% হয়, এবং মার্চে এসে এখনো কিন্তু 14.5%। তার মানে এদের কিছু অংশ একটু বেড়েছে, বাট স্টিল নাও এই অ্যামাউন্টটা রয়ে গেছে। এবং ওই এস্টিমেশনটা ওইভাবে আমরা করেছি, উইচ ট্রান্সলেটস ইনটু অ্যাবাউট 2.5 কোটির মতো মানুষ আর কি। এইভাবে জিনিসটা করা হয়েছে। ঠিক আছে,
ওকে, নেক্সট আরেকটা হাত দেখতে পাচ্ছি, মানে 71 টিভি নাকি? জি স্যার, আমি জাহিদ বলছিলাম 71 টিভি থেকে। হ্যাঁ বলেন। স্যার, আপনি বলেছেন যে এবারে লকডাউন যেন এমন না হয় যেন প্রথম যে লকডাউন ছিল ওইরকম যেন অভিঘাত না হয়। তাহলে স্যার কেমন লকডাউন হওয়া দরকার, এটা একটু ক্লিয়ার করবেন কি স্যার? আর দুটা কোশ্চেন করবো স্যার। বলেন 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 কুইকলি। এটা হলো স্যার যে প্রথম লকডাউনে আমাদের দেশের যে অবস্থা হয়েছে সেটা কি অন্যান্য দেশের তুলনায় ভালো ছিল না খারাপ ছিল, আর সরকারের যে পরিকল্পনাগুলো ছিল সেখানে কোনো ত্রুটি ছিল কিনা বা সেটা কি সঠিক ছিল কিনা, তিনটা কোশ্চেন। আই থিঙ্ক ওই গত বছরের এটা আমরা একটু কম করি, প্রথমটাই বলি, মানে আমরা সেই অর্থে আমাদের এই ফাইন্ডিংস থেকে তো আর আমরা এই লকডাউন ইত্যাদি আমরা একটা বলার চেষ্টা করেছি যে দ্য আইডিয়া অফ স্মার্ট লকডাউন, মানে লকডাউন সংক্রমণ রোধ তো করতেই হবে কারণ জীবন তো গুরুত্বপূর্ণ, কিন্তু জীবন এবং জীবিকা দুটাই গুরুত্বপূর্ণ, সেটা ইফেক্টিভলি কিভাবে করা যায় আমরা সেই বিষয়টার জন্য স্মার্ট লকডাউনের কথা বলেছি। আমরা সেপারেট আরেকটা কনফারেন্স প্রেস ব্রিফিংয়ে সপ্তাহখানেক আগে এই বিষয়ে আমরা একটু বিশদ হেলদি বাংলাদেশের তরফ থেকে স্মার্ট লকডাউনের কিছু চিন্তা ভাবনা করেছিলাম। আমরা বিশেষ করে এই যে স্মার্ট লকডাউন বলতে যে আমরা এমনভাবে বিধিনিষেধগুলো তৈরি করি যে স্পেসিফিক অর্থে কিছু জীবিকার বিষয়টা চলমান কিভাবে রাখা যায়। সার্টেনলি তার মধ্যে জনসাধারণের সচেতনতার বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, কিন্তু ওই সচেতনতার বিষয়টাও এখানে আপনি দেখবেন যে সার্বিকভাবে এই আমাদের এই যে জীবন এবং জীবিকা দুইটা সমান্তরালভাবে বজায় রাখতে হবে, স্মার্টলি হ্যান্ডেল করতে হবে, মানুষ সচেতন হতে হবে, এইখানে উদ্বুদ্ধ করারও একটা সেন্টার থেকে এইখানে একটা বড় প্রয়োজন রয়ে গেছে। তো এর চেয়ে বেশি আর এই মুহূর্তে আই থিঙ্ক বলা সম্ভব নয়। তবে আপনার যে দ্বিতীয় প্রশ্ন ছিল কি যেন, গত বছরের অভিজ্ঞতা কেমন ছিল সেটা ছিল নাকি? সেটা কেমন ছিল এবং সেটা মোকাবেলা সরকারের যে পরিকল্পনাগুলো ছিল সেটা কি সঠিক ছিল কিনা বা কোথায় ত্রুটি ছিল? আচ্ছা, ওই ধরনের বিশ্লেষণে আই থিঙ্ক আমরা না যাই, কিন্তু আপনারা তো দেখেছিলেন যে গত বছর প্রায় 70% বেশি অ্যাক্রস দ্য বোর্ড আয়ের ধস নেমেছিল অ্যাকচুয়ালি, তারপরে আস্তে আস্তে কিছুটা উঠে এসছে। সো আমরা এই প্রেস ব্রিফিংয়ে আর ওইটার মূল্যায়নে আমরা এখন যেতে চাচ্ছি না, আমরা আপাতত আমাদের এই ফাইন্ডিংসের মধ্যেই সীমাবদ্ধ থাকতে চাচ্ছি। ঠিক আছে, তাহলে এখন সবুজ বলে আরেকজনকে দেখতে পাচ্ছি। আসসালামু ওয়ালাইকুম আসসালাম, একটু পরিচয় দিয়ে করেন। স্যার, আমার নাম জিয়াউল হক সবুজ, আমি বাংলা ভিশনে কাজ করি। হ্যাঁ বলেন স্যার, আপনি যেটা বলছিলেন যে মানুষের সঞ্চয় কমে গেছে, বিশেষ করে 11% সঞ্চয় কমেছে, ঋণের বোঝা মানুষের দ্বিগুণ হয়েছে। তো আপনাদের এই ফাইন্ডিংসে বেশ কয়েকটা জিনিস উল্লেখ করেছেন, তার মধ্যে একটা বলেছেন যে আসলে পরিবহন শ্রমিকদের আয় কমে গেছে, ছোট ব্যবসা বিশেষ করে রিক্সা পুলার যারা। তো এই যে আপনাদের টোটাল ফাইন্ডিংস, এই যে যারা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, সঞ্চয় কমে গেছে বা ঋণের বোঝা দ্বিগুণ হয়েছে, এর মধ্যে কোন শ্রেণী পেশার মানুষটা বেশি রয়েছে আপনাদের এই ফাইন্ডিংসে? ওইটা তো ফাইন্ডিংসে দেওয়া আছে, আপনি তো ওটা জাস্ট স্লাইডটা একটু দেখে নিন, তাহলে ওর মধ্যে পেয়ে যাবেন। আমাদের পেশা ভিত্তিক একটা স্লাইড কিন্তু আছে, ওখানে আপনি পরিষ্কারভাবে দেখতে পাবেন যে পেশা ভিত্তিক আয়ের ধস কেমন এবং রিকভারি কতটুকু হয়েছে, ওটা দেয়া আছে ওখানে। ঠিক আছে, ওকে। টিম থেকে কি আর কেউ ইয়ে হচ্ছে? আচ্ছা, আমরা মনে হয় আর কোনো প্রশ্ন পাচ্ছি না গণমাধ্যম থেকে। আমাদের এমনি গণমাধ্যমের বাইরে বেশ কয়েকজন হয়তো যোগ দিয়েছেন, তারা কেউ কি, তাদের মধ্যে কেউ কি ছিল আমাদের টিম যদি বলে, না হলে আমরা আমাদের ব্রিফিং এখানে শেষ করব। ইমরান, একটা লাস্ট ওয়ার্ডস, এনিথিং? না, আমার মনে হয় লাস্ট ওয়ার্ডের ভিতরে যেটা আলোচনায় মানে কিছুটা একটা প্রশ্ন ছিল যে গতবারের তুলনায় এবার গতবারেরটা কতটুকু সাকসেসফুল ছিল। আমার মনে হয় সাকসেসফুল ছিল কি ছিল না সেই আলোচনা তো অবশ্যই আমরা আমাদের এইখান থেকে ওভাবে সরাসরি বলতে পারছি না, কিন্তু যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আমরা গতবারে যেই মানুষজন যেভাবে এটার মোকাবেলা করেছে সেটার মূল জিনিসটা ছিল নিজেদের
মানে নিজেদের অন্তর্গত যে রেজিলিয়েন্স সেটা এবং যেই বাইরে থেকে যে ইনস্টিটিউশনাল সাপোর্ট সেটা খুবই টোকেনিস্টিক ছিল। এখন সেই ইন্ডিভিজুয়াল রেজিলিয়েন্সের জায়গাটা খুবই দুর্বল। সুতরাং এখন যদি আমরা একটা প্রপার এবং এফেক্টিভ সোশ্যাল প্রোটেকশন সাপোর্ট যদি আমাদের এই ধরনের অর্থনীতিকে সীমিত করার সাথে সাথে মানে স্বাস্থ্য ঝুঁকি কমানোর সাথে সাথে জিনিসটা না আনতে পারি, তাহলে দিস ইজ নট গোয়িং টু ওয়ার্ক অ্যাট অল। কারণ এখন মানে তাদের ধসটা অনেক বেশি হবে। সুতরাং এতটুকু আমরা আমাদের ইয়ে থেকে বলতে পারি, খুব স্পষ্টভাবে বলতে পারি জিনিসটা। ওকে, থ্যাংক ইউ। আমরা এখন অ্যাকচুয়ালি তাহলে শেষ করবো। তো তার আগে একটু বলতে চাচ্ছি যে একটা প্রশ্ন ছিল এই পভার্টি লাইন নিয়ে। আমাদের অন্যতম টিম মেম্বার বিআইজিডির আতিয়া, উনি আপনাদের চ্যাট বক্সে দেখবেন আমরা কিভাবে বিএস এর যে 2016-র পভার্টি লাইনটা 2021-এর জন্য অ্যাপ্রোপ্রিয়েটলি আপডেট করেছি, তার ব্যাখ্যাটা কিন্তু চ্যাট বক্সের মধ্যে দেয়া আছে। আরেকটা পয়েন্ট ছিল, আই থিঙ্ক ওয়ার্ল্ড ব্যাংকের আনিকা রহমান ওটা ইয়ে করেছিলেন, যে যেহেতু নিউ পুয়ার একটা বড় ধরনের চিন্তার জায়গায় আসছে, যে দ্রুত আইডেন্টিফিকেশনের জন্য তাদেরকে কোনো আমাদের সার্ভে থেকে কিছু পরামর্শের বিষয় আছে কিনা। এখানে দুটো বিষয় বলি। এটা একটা হচ্ছে আমরা দেখেছি পেশাভিত্তিক একটা আইডেন্টিফিকেশন করা যেতে পারে, সেটা আমরা কিছু কিছু পেশার কথা বলেছি। এবং মূলত ওই যে মিডল ইনকাম বা মেজো ইকোনমিক যেসব বসবাস করে যেসব পেশাগুলো, সেখানে সব পেশা ভিত্তিক একটা আইডেন্টিফিকেশন। আরেকটা হচ্ছে লোকেশন ভিত্তিক, কারণ আমরা দেখছি এটা একটা বৃহতাংশ নগরের বিষয়। সো আমরা দুটো ইন্ডিকেটর এখানে সাজেস্ট করছি, একটা অকুপেশনাল, একটা স্পেশাল। বাট তার পরবর্তীতে আমরা যেটা মনে করি যে এই যে র্যাপিড আইডেন্টিফিকেশন, টার্গেটিং এবং তাদের প্রয়োজনটা জানার জন্য আমাদের এই সার্ভে থেকে পুরো বিষয়টা আই থিঙ্ক সার্বিকভাবে উঠে এসছে যে এইটাতেই আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মনোযোগ দিতে হবে, বিশেষ করে 2021-এ তো বটেই। সুতরাং ফার্দার আরও প্রিসাইজ টার্গেটিং আইডেন্টিফিকেশনের কাজটা আমরা এই দুইটার ইন্ডিকেটরের ভিত্তি করে নেক্সট স্টেপগুলো নিতে পারি। তো এতটুকুই বলেই আই থিঙ্ক আজকে আমরা তাহলে আমাদের এই প্রেস ব্রিফিং আপনাদের সবাইকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি উপস্থিত থাকার জন্য, বিশেষ করে গণমাধ্যমের বন্ধুরা যারা উপস্থিত ছিলেন এবং তার বাইরেও যারা ছিলেন, ফেসবুক লাইভে যারা দেখেছেন, পিপিআরসি আর বিআইজিডির ফেসবুক লাইভে। এটা তো পুরো তো থাকবে, আমাদের রেকর্ড হয়েছে, সুতরাং পরবর্তীতে কেউ দেখতে চাইলে ওটা দেখতে পাবেন। এবং আমি আবারও বলছি, এটা হচ্ছে প্রথম পর্ব গেল। এই রাউন্ডে আমরা কিন্তু আরো বৃহৎ গবেষণা করেছি, তার মধ্যে অন্যতম একটা ছিল যে শিক্ষা জীবনের কি হলো, মানব সম্পদের অবস্থা কোথায়। আমরা তো এতক্ষণ ইনকাম, এমপ্লয়মেন্ট ইত্যাদি নিয়ে আলোচনা করলাম। বাংলাদেশের দীর্ঘমেয়াদী উন্নয়নের জন্য ওই প্রশ্নের উত্তরও খোঁজাটা অত্যন্ত জরুরি, শিক্ষা এবং মানব সম্পদে কোথায় দাঁড়িয়ে আছে। এই বিষয়ে আশা করছি এই আগামী কিছুদিনের মধ্যেই, সপ্তাহ দুয়েকের মধ্যে আশা করি আমরা দ্বিতীয়বার আপনাদের সামনে উপস্থিত হব ওই তথ্যগুলো, এই গবেষণা লব্ধ ওই পরিসংখ্যান এবং ফলাফল এবং বিশ্লেষণগুলো নিয়ে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে উপস্থিত থাকার জন্য। আচ্ছা, ফারাহ কবির একটা আমরা তো গণতান্ত্রিকভাবে সব করতে চাই, সেজন্য শেষ মুহূর্তে কেউ হাত তুললেও সেটাকে আমরা সম্মান করতে চাই। ফারাহ কবির হাত তুলেছিলেন, ফারাহ কবিরকে একটু সুযোগ যদি দেওয়া যায়। থ্যাংক ইউ ডক্টর হোসেন। আমি আসলে অনেকক্ষণ আগেই হাত তুলেছিলাম, কিন্তু আপনার অ্যাটেনশন ড্র করতে পারিনি। তো যেটা আমি ভাবছিলাম, আপনি শেষে বলছিলেন যে একটা হলো যে গত 1.5 বছরে আমাদের কত মানুষ মানে ইউথ এবং ইউথ ডিভিডেন্ড নিয়ে যে এটা আমরা গর্ব করছিলাম, তাদের উপরে যে ক্ষতিটা হলো শিক্ষা থেকে বঞ্চিত হয়ে, এবং সেই জায়গা থেকে আমাদের আসলে টার্গেটেড প্রিপারেশন কি থাকবে, এটা একটা মানে পলিসি রেকমেন্ডেশনের জায়গায় যাওয়া। আর যেটা আপনারা একটু রেফার করেছিলেন, ফেমিনাইজেশন অফ পভার্টি, the impact of that is the increase in gender-based violence as well as harmful practices like child marriage.
ফোর্স ম্যারেজ, হ্যাঁ। তো এই আপনার যে সূচকগুলো ব্যবহার করেছেন তার মধ্যে এটাকে যদি রাখা যায়, এটা হয়তো অন্যান্য সংগঠন অর্গানাইজেশনরা করছে, এটা একটা। আর তৃতীয় যেটা আমি বলতে চেয়েছিলাম যে দেখেন এই প্যান্ডামিকে এখন এই লকডাউনে আবার সবাই ফিরে গেছে, এবং যেহেতু তাদের বাড়ি ভাড়া দেওয়ার ক্ষমতা নাই, জীবিকা নাই, খাবার কেনার ক্ষমতা, সব মিলিয়ে একটা জায়গায়, তো ওখানে রুরাল যে রেজিলিয়েন্স দেখেছিলাম, এটার কোনো প্রেডিকশন আছে কিনা যে এখন এই লকডাউনে আপনারা নেক্সট যখন করবেন। And my last point is we need to come together to do a budget advocacy. যেহেতু সরকারের বাজেট প্রিপারেশন চলছে বা হয়ে গেছে এবং পেশ করবে সংসদে, যে এই টার্গেটেড আমরা ইনিশিয়েটিভ দেখতে চাই। আমরা শুনেছি যে প্রধানমন্ত্রী বিকাশের মাধ্যমে এত লাখ লোককে সাপোর্ট করবে, অন্যান্য উদ্যোগ নেওয়া হচ্ছে, কিন্তু আমরা এই টার্গেটেড কনস্টিটিউয়েন্সির ইনফরমেশন গুলো যদি ওনাদেরকে দিই যে এখানে আপনারা ব্যাক করেন, কারণ রাইট নাও উই আর সিইং আ লট অফ স্ক্যারসিটি, পানির অভাবে কৃষকরা আবার ক্ষতিগ্রস্ত হচ্ছে, নারীরা ক্ষতিগ্রস্ত, ইস্ট ওয়েস্ট ডিফারেন্ট এরিয়াজে জিওগ্রাফিক্যাল ইম্প্যাক্ট আছে। তো এখন যেহেতু এটা শেষ মুহূর্তে আমি আর বলবো না, আমি অনেক আগেই হাত রেজ করেছি, বাট আই লিভ ইউ উইথ দ্যাট। থ্যাংক ইউ। আমি দুঃখিত যে হাতটা দেখতে পারিনি আমাদের ইয়ের জন্য, বাট যেটা আপনি যেটা বলেছেন জেন্ডার বেসড ভায়োলেন্স, আমরা অবশ্য আজকের সেমিনারটা মূলত আমাদের গবেষণা ফাইন্ডিং শেয়ারিং এর জন্যই সীমাবদ্ধ রাখতে চাচ্ছিলাম। পলিসি আলোচনা আমরা শেষের দিকে কিছু ব্রড ব্রাশ পলিসি এরিয়া করেছি, কিন্তু আরো ডিটেইল পলিসি আলোচনা পরবর্তীতে অবশ্যই করতে হবে। তবে একটা কথা বলি যে আপনার আমাদের যে পার্ট 2 যেটা সপ্তাহ 2 মধ্যে করব, ওইখানে কিন্তু এই আপনি যে প্রসঙ্গগুলো তুলেছেন, শিক্ষা, মানব সম্পদ অবস্থা কোথায়, জেন্ডার বেসড ভায়োলেন্সের বিষয়টা, এই যে চাইল্ড ম্যারেজের বিষয়টা, এখানে এইবারে আমরা কিন্তু বেশ ডিটেইল তথ্য এনেছি এবং সেপারেটেড, নট ইন টার্মস অফ একটা হাউজহোল্ড লেভেলে না, হাউজহোল্ডের ভেতরে ছেলে মেয়ে আলাদা করে তথ্য এনেছি অ্যাকচুয়ালি। আশা করি সেটা একটা ভালো ইয়ে হবে, আপনার পাওয়া যাবে। আর আপনি অন্য যে বিষয়টা বললেন যে অবশ্যই আমাদের মূল ছিল আসলে রিয়েল টাইম এভিডেন্স তৈরি করা, এবং এই যে জাস্ট সেকেন্ড ওয়েভের প্রাক্কালে আসলে বাংলাদেশ কোথায় দাঁড়িয়ে আছে তার একটা বাস্তব চিত্র তুলে ধরা, যাতে করে সবাই একটু চিন্তা করতে, রাষ্ট্র, সরকার, নীতি নির্ধারক মহল, রাজনৈতিক নেতৃত্ব, সামাজিক নেতৃত্ব, এনজিওস, প্রাইভেট সেক্টর, সিভিল সোসাইটি, সবাই যাতে এই তথ্যগুলো ইয়ের মধ্যে আনে, মানে রপ্ত করে আনে। ইট ইজ অলসো ইম্পর্টেন্ট টু ডাইজেস্ট দিস তথ্য। এই যে নতুন আসলো আপনার নিউ পুয়ারের একটা আমরা বড় একটা বিষয়, এগুলো তো করতে হবে আমাদেরকে, এখন আরো এটার নানা দিক আসে, এগুলো তুলে আনতে হবে, এবং এখানে মাল্টিপল ইমপ্লিকেশনস কিন্তু এসছে। এবং আমরা আশা করছি যে এই যে চলমান এই যে মাঠ বাস্তবতাটা তুলে আনার প্রচেষ্টাটা, আমি এখানে অবশ্যই একটু একে ধন্যবাদ দিতে চাই যে আমাদের এই গবেষণা কাজে একটু পার্শাল সাপোর্ট ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম থেকে আমরা পেয়েছিলাম। আই ওয়ান্ট টু অ্যাকনলেজ দ্যাট, তারা এটা করতে আমাদেরকে সহায়তা করেছিল। আমরা যদিও এই 3 রাউন্ডে ভেবেছিলাম এটা শেষ করে দেব এই গবেষণা কাজটা, কিন্তু এখন সেকেন্ড ওয়েভের দেখে মনে হচ্ছে হয়তো আরো মাস কয়েক পরে আরেকটা রাউন্ড করাটা হয়তো প্রয়োজনীয় হতে পারে, বোঝার জন্য যে আসলে আমরা ওটা কি করে করেছি। একজন মনে হয় পিপিআরসি কি বোঝায় সেটা বোঝাতে চেয়েছে, কিন্তু আতিয়া এবং মাসুদ মনে হয় সেটা পরিষ্কার করে দিয়েছে। সো অন দ্যাট নোট আই থিঙ্ক আপনারা সবাই যদি অনুমতি দেন, আমরা ইমরান, আমরা এবং আমি একটু ধন্যবাদ একটা দেওয়া বাকি রয়ে গেছে, সেটা না দিলে দায়িত্ব শেষ হবে না। সে হচ্ছে পিপিআরসি এবং বিআইজিডির যারা টিম, যাদের নাম আছে প্রেজেন্টেশনে, ওটা ছাড়াও 60 জনের মতো এর মধ্যেই, এই কোভিডের মধ্যেই কিন্তু সেই গুরু দায়িত্বটা পালন করেছেন কষ্ট করে ওই টেলিফোনিক সার্ভে। কিন্তু তার চেয়েও বড় এই 6099 জন তথ্য যোগানদাতা যারা রেসপন্ডেন্টস, তারা যে সময় করে আমাদের সাথে এই তথ্য শেয়ার করেছেন, তাদেরকে আজকে আপনাদের সবার মাধ্যমে তাদেরকেও আমাদের ধন্যবাদ জানানো অত্যন্ত জরুরি। কারণ এবং এটা আমরা বুঝতে পেরেছি যে আমরা একটা আশঙ্কা ছিল, বারবার তাদের কাছে যাচ্ছি, হয়তো তাদের ক্লান্তি চলে আসছে, কিন্তু আমরা ওটাও বুঝতে পেরেছি যে মানুষ আসলে
তাদের বাস্তব অভিজ্ঞতা জানাতে চায়, এবং জানাতে চায় এই জন্য যে এই জানাবার মাধ্যমে যদি পুরো বিষয়টা সমাজের নজরে আসে এবং নীতি যাই নেওয়া হয় সেগুলো যেন আরো কার্যকর হয়। আমার মনে হয় যে 81% আমরা রেসপন্স রেট পেলাম এই তৃতীয় দফায়, ওইখানে ওই মানুষের ওই চিন্তাটাই কাজ করেছে যে কি অবস্থায় আছি সেটা জানানো দরকার প্রথম পর্যায়ে। তারপরে এটা কাজে দিবে কিনা তারপরে হচ্ছে দ্বিতীয় তৃতীয় পর্যায়ে অ্যাকচুয়ালি, বাট জানানোটা অত্যন্ত জরুরি। পিপিআরসি এন্ড বিআইজিটি এই কাজ আমরা যৌথভাবে অব্যাহত রাখব এবং আগামী 2 সপ্তাহের মধ্যে আশা করি দ্বিতীয় যেই আমাদের এই থার্ড রাউন্ডের দ্বিতীয় ফাইন্ডিং শেয়ারিং সেটাতে আমন্ত্রণ জানিয়ে আমরা এখন এই সেশনটা এখানে শেষ করছি। অসংখ্য ধন্যবাদ। সবাই নিরাপদ এবং ভালো থাকবেন।